ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে তাহলে আমরা এই বংশগতি ও বিভেদের মূলনীতি এই চ্যাপ্টার থেকে যে বাকি কোশ্চেন গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করে নেব। আজকের ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিটলি শেষ করে নিচ্ছি। তাহলে যারা জেল পাস ইউজির জন্য এক্সাম দেবে বা সেমিস্টার 3 এ পড়ছো সকলের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই তাহলে মন দিয়ে ক্লাসটা করবে এবং অবশ্যই কাউন্ট করবে তোমাদের কারেক্ট নাম্বার কত হচ্ছে, টোটাল নাম্বারটা। আর নেগেটিভ এর জন্য হচ্ছে কি 0 মার্কিং করে টোটালটা লাস্টে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। চলো তাহলে প্রথমেই শুরু করি প্রথম কোশ্চেন গুলো দিয়ে। আগের ক্লাসে আমরা অনেকগুলো জিনিস আলোচনা করেছিলাম। এই মেন্ডেলের পৃথকীভবন সূত্র অনুযায়ী আমরা কি দেখবো, যে কোন ঘটনার সময় মটর গাছের অ্যালিলের পৃথকীকরণ ঘটে। তাহলে মেন্ডেলের যে পৃথকীভবন সূত্রতে কি বলছে, যে একটা পার্টিকুলার জিনের যে দুটো অ্যালিল থাকে, ধরলাম এই দুটো অ্যালিল মটর গাছের যে উদ্ভিদের উচ্চতার জন্য নির্ধারণকারী যে অ্যালিল গুলো, তারা কি করবে, এই মেন্ডেলের পৃথকীকরণ সূত্র অনুযায়ী তারা যখন গ্যামেট গঠন করবে তখন দুটো অ্যালিল পরস্পর আলাদা হয়ে যাচ্ছে, দিয়ে দুটো ডিফারেন্ট অ্যালিল তৈরি করতে পারে। বা যদি এরকম থাকতো তাহলে কি হতো, দুটো সেম অ্যালিলও হতে পারে বা দুটো ডিফারেন্ট অ্যালিলও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু হচ্ছে কি সবসময় যখনই সেটা যে প্রথম জনিত্রী জীবটা আছে, জনিত্রী জনু থেকে যখন গ্যামেট গঠন করবে, সেই গ্যামেট গঠনের সময় সবসময় কি হবে, যে পার্টিকুলার একটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য যে ভিন্ন ভিন্ন অ্যালিল গুলো ছিল তারা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, পৃথকীকরণ ঘটে কখন, গ্যামেট গঠনের সময়। নেক্সট কি বলছে, দুটি হেটেরোজাইগাস জীবের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে হোমোজাইগাস জীব উৎপন্ন হয় কত সংখ্যক। তাহলে দুটো হেটেরোজাইগাস মানে কি, আমরা এরকম ধরে নিতে পারি কি ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, এটা করতে পারি। দুটো হেটেরোজাইগাস মানে কি দুটো ডিফারেন্ট অ্যালিল প্রেজেন্ট আছে, এদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে কি কি পসিবিলিটিস আমরা পাবো, দুটো ক্যাপিটাল টি হতে পারে এটার সাথে এটা যদি ক্রস করানো হয়, আবার হতে পারে কি এই যে, আর একটা লাস্টে আমরা হোমোজাইগাস প্রচ্ছন্ন পাচ্ছি, একটা হোমোজাইগাস প্রকট পাচ্ছি, আর দুটো হচ্ছে কি হেটেরোজাইগাস কন্ডিশন পাচ্ছি। তাহলে আমাদের কি বলেছে কি হোমোজাইগাস জীব উৎপন্ন, প্রকট বা প্রচ্ছন্ন কিন্তু আলাদা করে বলে দেয়নি। তাহলে এটাও হোমোজাইগাস জীব আর এটাও কি হচ্ছে হোমোজাইগাস জীব। তাহলে অ্যান্সার কত হবে 2। যদি বলে দিত শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন বা হোমোজাইগাস প্রকট, তাহলে অ্যান্সার কি হতো, একটা একটা করে হতো। আর হেটেরোজাইগাসের সংখ্যাও কটা হবে, দুটো। এগুলো হচ্ছে কি হেটেরোজাইগাস। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে আমাদের এরটা অপশন। নেক্সট কি বলছে, দ্বিসংকর জননের ক্ষেত্রে যে 9:3:3:1 অনুপাতটি কি বোঝায়। দ্বিসংকর জননে আমরা কি পড়েছিলাম, এটা হচ্ছে আমাদের ফিনোটাইপিক রেশিও। আর যদি জিনোটাইপিক রেশিও বলা হয় তাহলে কত, সে বড় একটা ছিল 1:2:1, দিয়ে 2:4:2, দিয়ে আবার 1:2:1, সেটা ছিল আমাদের জিনোটাইপিক অনুপাত। কিন্তু বাহ্যিক বহিঃপ্রকাশ যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তার অনুপাতটাকে আমরা বলি কি ফিনোটাইপিক অনুপাত। তাহলে এখানটা কোনটা অ্যান্সার হবে, যে দুটি জিনের অ্যালিলগুলি পরস্পরের সঙ্গে সমন্বয় সাধন করে একটি এক প্রকার মাল্টিজেনিক উত্তরাধিকার, এটা হবে না। মাল্টিপল অ্যালিজমের ঘটনাও হবে না। এটা কি হচ্ছে, আমাদের যে ডাইহাইব্রিড ক্রসের সময় দেখছি যতগুলো আমরা ফিনোটাইপিক রেশিও পাচ্ছি কি আলাদা আলাদা 4টে প্রকারের ফিনোটাইপ পাচ্ছি। তার জন্য বলতে হবে কি এই অপশন ডিটা হবে, যে দুটি জিনের অ্যালিলগুলি আমাদের স্বাধীনভাবে যে কোনো কম্বিনেশনে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। তাহলে যেটা আমাদের মেন্ডেলের থার্ড ল ছিল কি, যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেই অনুযায়ী কি হচ্ছে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অনুযায়ী যে প্রত্যেকটা গ্যামেট যে কোনো প্রকার কম্বিনেশনে অ্যাড হতে পারে, দিয়ে এই ধরনের ভিন্ন ভিন্ন কি করছে, আমাদের ফিনোটাইপকে প্রকাশ পাচ্ছে। যদি যদি স্বাধীনভাবে যদি তারা পৃথক না হতো এবং স্বাধীনভাবে যদি একটা অ্যালিল আরেকটার সাথে সমবন্টন না হতো, তাহলে কি এত ধরনের আমরা যে ফিনোটাইপ বা জেনোটাইপ পেতে পারতাম না। হয় একটা কি দুটো পার্টিকুলার টাইপেরই আমরা কি পেতাম, জেনোটাইপ পেতাম। তাহলে অপশন কি হলো, এটা ডি। নেক্সট কি বলছে, ভুল জোড়াটি নির্বাচন করো। তাহলে এখানে ভুল জোড়া কোনটি, অপশন গুলো দেখি। তাহলে কি বলছে, যে ফিনোটাইপ হলো কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, এটা ঠিক আছে। তারপর কি বলেছে, জিনোটাইপ প্রকাশিত জিন, এটাই অ্যান্সার হবে। কারণ কি আমাদের ভুলটা বলেছে, তাহলে এটা ভুল আছে। জিনোটাইপ মানে কি আমাদের একটা পার্টিকুলার জীবের তাদের যে জীবের গঠন, জীবের মধ্যে যে পার্টিকুলার জিনের গঠন কি রকম, জিনের স্ট্রাকচার, ক্রোমোজোমের স্ট্রাকচার, সেটাকে আমরা জিনোটাইপ বলি। জিনোটাইপ মানে কি আমাদের যদি জিনোটাইপ বলা হয় কি, যে এইগুলো অ্যালিল কিভাবে গঠন আছে, একটা পার্টিকুলার জিনের কটা অ্যালিল আছে, সেটাই হচ্ছে তো তার জিনোটাইপ। যদি বলা হতো যে হিউম্যান, আমাদের যে গায়ের রং, গাত্রবর্ণের জন্য কি জানি আমরা 3টে এবিসি জিন আছে, তাহলে তাদের জিনোটাইপ কি হয়ে যেত, এর জন্য পার্টিকুলার দুটো অ্যালিল হতে পারে, বি এর জন্য দুটো অ্যালিল হতে পারে, সি এর জন্য আলাদা আলাদা হতে পারে, যে কোনো প্রকার অ্যালিল হতে। তাহলে অ্যালিলের যে গঠন, জিনের মধ্যে পার্টিকুলার অ্যালিলিক স্ট্রাকচার কি রকম আছে,
কি কি অ্যালিল প্রেজেন্ট আছে, তাদের গঠন কিরকম, সেটাই হচ্ছে কি আমাদের জিনোটাইপ। প্রকাশিত জিন মানে সেটা কখনোই জিনোটাইপ নয়। জিনটা যেটা প্রকাশ পাচ্ছে বাহ্যিক রূপে, জিন মানে কি তা পার্টিকুলার সে কোনো প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিনটা যখন বাহ্যিক কোনো ক্যারেক্টারিস্টিক্সকে প্রকাশ করছে তাকে আমরা বলি কি ফিনোটাইপ। তাহলে প্রকাশিত রূপ, জিনের যদি প্রকাশিত রূপ বলা হয় তাহলে তো সেটা ফিনোটাইপ, আর যদি গঠনগত রূপ বলা হয় বা তাদের যে অ্যালিলের স্ট্রাকচার কিরকম সেটা হতো কি জিনোটাইপ। তাহলে অপশন বিটাই আমাদের ভুল আছে। নেক্সট কি বলছে, এই জিনোটাইপ যুক্ত এক ব্যক্তির রক্তশ্রেণী এবি, এর কারণ কি? তাহলে এবি রক্তশ্রেণী আমরা কিসের উদাহরণ পড়েছিলাম আগের ক্লাসে, ওই কোশ্চেন করেছি। দুটো অ্যালিলি কি পাচ্ছে, তাদের ক্ষেত্রে সমানভাবে প্রকাশ পাচ্ছে, কোনোটার উপর ডমিনেন্সি দেখাচ্ছে না। তাহলে এই ধরনের কন্ডিশনকে আমরা কি বলি, কো ডমিনেন্স বা সহপ্রকটতা। তাহলে সহপ্রকটতায় কি হয়, যে আই এ আই বি দুটো অ্যালিলি পার্টিকুলার ভাবে আলাদা আলাদা ভাবে নিজেদের ক্যারেক্টারিস্টিক্সকে প্রকাশ পাওয়াবে। নেক্সট কি বলছে, যে এবি ব্লাড গ্রুপ যুক্ত একজন মহিলা ও ব্লাড গ্রুপ যুক্ত একটি শিশুর মা হিসেবে দাবি যদি করে, তাহলে এবি যে ব্লাড গ্রুপ তার অ্যালিল কি আছে, আই এ আই বি। তাহলে অবশ্যই কি হবে, তার যে সন্তানদের মধ্যে একটা পার্টিকুলার অ্যালিল তো ম্যাটার্নাল সাইড থেকে আসবে, আর একটা অ্যালিল কোথা থেকে পাই আমরা, প্যাটার্নাল সাইড থেকে। তাহলে এই মহিলাটা যদি বাচ্চাটার, এই শিশুটার যদি মা হয়, তাহলে শিশুটার মধ্যে অবশ্যই কি থাকতে হবে, হয় একটা আই এ অ্যালিল বা আইবি অ্যালিল থাকবে। কিন্তু বলেছে ও ব্লাড গ্রুপ যুক্ত, ও ব্লাড গ্রুপ যুক্ত মানে কি, তার দুটোই হচ্ছে আমাদের যে রিসেসিভ অ্যালিল আছে। তাহলে কখনোই এই কন্ডিশনটা পসিবল না। একটা যদি ম্যাটার্নাল সাইড থেকে আসতে হতো, এখানে অবশ্যই কি থাকতো, একটা I0 বা স্মল আই রিসেসিভ যে অ্যালিলটা প্রেজেন্ট থাকতে হতো। তাহলে এটা পুরোপুরি যে কখনোই পসিবল না যে একটা ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ যুক্ত মহিলা তার সন্তান ও ব্লাড গ্রুপ যুক্ত হবে। তাহলে এটা গ্রহণযোগ্যতা কত, 0% হয়ে যাবে। এটার গ্রহণযোগ্যতা কত, 0%, পুরোপুরি একটা ভুল ঘটনা। নেক্সট কি বলছে, যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করে আমাদেরকে ঠিক উত্তর কোনটা দেখতে বলছে। তাহলে ইউক্রোমাটিন মানে আমরা কি জানি, যে ইউক্রোমাটিন যেগুলো হচ্ছে যেখানে সক্রিয় জিন প্রেজেন্ট থাকবে। তাহলে পার্টিকুলার ক্রোমোজোমে যখন হচ্ছে সেটা ইন্টারফেজ দশায় থাকছে, মানে কি G1 G2 ওই ফেজে থাকছে, তখন আমরা ইউক্রোমাটিনকে দেখি কি সূত্রাকার অকুণ্ডলীকৃত হালকা রঙে রঞ্জিত, এটা ঠিক আছে ইউক্রোমাটিন। তার সাথে কি বলছে, কোষ বিভাজন দশায় অতি কুণ্ডলীকৃত হয়। সবসময় মনে রাখতে হবে ইউক্রোমাটিন হচ্ছে কি হালকা রঙে রঞ্জিত হবে, সেটা ইন্টারফেজেও হবে, আবার কি হচ্ছে যখন আমরা মাইটোটিক ফেজে চলে যাচ্ছি বা বিভাজন দশায় যাচ্ছি তখনও সেটা কি হবে, হালকা রঙে রঞ্জিত হচ্ছে। তাহলে এটাও ঠিক আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়, যে ইন্টারফেজ দশায় সেটা অকুণ্ডলীকৃত বা সূত্রাকার থাকছে, যখনই ক্রোমোজোম দশায় যাচ্ছে আরো বেশি সেটা কনডেন্সড হয়ে একটা পেঁচানো স্ট্রাকচার দেবে। এই দুটোই ঠিক আছে, কিন্তু বলছে কি ইউক্রোমাটিনের নিষ্ক্রিয় জিন ধারণ করে, এটা ভুল। ইউক্রোমাটিন মানে কি জানি আমরা, একটা এখানে সক্রিয় যে জেনেটিক্যাল জিনগুলো কি থাকবে, সক্রিয় থাকবে। তাহলে এটা ভুল আছে, 1 আর 2 ঠিক আছে। বাকিগুলো দেখে নি। তাহলে হেটেরোক্রোমাটিনটা হচ্ছে কি এই ইউক্রোমাটিনের উল্টোটা হবে, আর সবসময় এটা হচ্ছে কি গাঢ় রঙে রঞ্জিত হবে। দুটোই ঠিক আছে। তার মানে ইন্টারফেস দশায় ক্রোমোজোম গুলো এটার ঘনীভূত হবে, কনডেন্সড হবে বেশি, আর যখনই বিভাজন দশায় আসছে প্যাচগুলো খুলে যাচ্ছে, তুলনামূলকভাবে কম একটা কনডেন্স স্ট্রাকচার দেবে। এই দুটোই, তাহলে অপশন এ আর বি ঠিক আছে, এ এবং বি সঠিক। কিন্তু এই যে 3-এর যে অপশনটা আছে এটা কি উল্টোটা দেওয়া আছে, এটা এদিকে হতো এটা এদিকে হতো, তাহলে কি হতো, ঠিক অপশন হতো। তাহলে অপশন 3টা কি আছে আমাদের ভুল। নেক্সট কি বলছে, কোন জীবের ক্রোমোজোমের বহিরাকৃতির প্রতিচ্ছবিকে কি বলা হয়? ক্রোমোজোমের বহিরাকৃতির প্রতিচ্ছবিকে আমরা কি বলি, যখন আমরা এই যে বলছি 46XY বা 46XX, এগুলো হচ্ছে কি আমাদের ক্যারিওটাইপকে প্রকাশ করে। তাহলে বাহ্যিক প্রতিচ্ছবি, এটাকে যদি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি প্রত্যেকটা ক্রোমোজোমকে, তাহলে তার যে বহিরাকৃতি, তার যে স্ট্রাকচার, একে কি বলি আমরা, ক্যারিওটাইপ। এবং কি হচ্ছে, যে ক্রোমোজোমের দৈর্ঘ্য অনুযায়ী যে একদম বড়, সব থেকে বড় যেটা ক্রোমোজোম তাকে আমরা সবার প্রথমে রাখলাম, দিয়ে আস্তে আস্তে এখান থেকে কি হলো, সাইজটা ছোট হতে হতে থাকলো, এইরকম ভাবে যে গঠন তৈরি হচ্ছে তাকে আমরা বলি কি, এখানে আমি কম করে দেখালাম অনেকগুলো, এরকম যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে ধরি তাহলে পরপর এরকম 46টা ক্রোমোজোমকে যদি আমরা তাদের দৈর্ঘ্যের ক্রমানুযায়ী সাজাই, সবার আগে কি থাকবে, সব থেকে যেটা সাইজে বড়, আর লাস্টে থাকছে যেটা সব থেকে সাইজে ছোট। এই ধরনের বিন্যাস হলে তাকে কি বলা হয়, তার যে প্রাপ্ত সজ্জাকে ইডিওগ্রাম বলা হয়। তাহলে সবসময় মনে রাখতে হবে দৈর্ঘ্যের ভিত্তিতে যদি আমরা সাজাই তাকে বলবো ইডিওগ্রাম, আর যদি তার যে স্ট্রাকচার বা বহিরাকৃতি সেই অনুযায়ী আমরা যদি তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তাকে বলবো কি ক্যারিওটাইপ। নেক্সট কি বলছে, যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটারিস রোগে ভ্রূণের হিমোলাইসিস ঘটে এবং ভ্রূণাবস্থায়, যখন গর্ভাবস্থায় সে ভ্রূণের অবস্থানে থাকছে তখন সে মারা যেতে পারে, এটা ঠিক আছে। আর কি বলছে, RH ফ্যাক্টরের প্রভাবে মূলত এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়।
দুটো অপশনই ঠিক আছে। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে কি দেখা যায়, সবসময় যে মা হচ্ছে কি হবে, RH নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত। মা যদি RH নেগেটিভ হয় তার মানে কি তার বডিতে কোনো প্রকার অ্যান্টিজেন নেই, শুধুমাত্র অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। RH নেগেটিভ যদি হয়, তাহলে যদি ভ্রূণটা যেটা এমব্রায়োটা সেটা যদি আমাদের RH পজিটিভ হয় কোনো কারণে, তাহলে কি হচ্ছে, প্রথমবার সে সন্তান গ্রহণ করলো তখন তার কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয়বার, প্রথমবার যখন সন্তানটা আসছে তখন কি হচ্ছে, তার যখন ডেলিভারি হবে, প্লাজেন্টাল সেপারেশন হচ্ছে, তখন কি হবে, এই যে RH পজিটিভ ব্লাডটা, তার যে রক্তটা বা তার এই RH পজিটিভ ব্লাডের মধ্যে যে অ্যান্টিজেনটা আছে সেটা কি হয়, মায়ের বডিতে চলে যায়। ফলে মায়ের বডিতে এই যে পার্টিকুলার অ্যান্টিজেন, RH পজিটিভ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। এর পরের বারে যখন আবার সে সন্তান যদি গর্ভাবস্থায় আসে, তখন কি হবে, সেই ভ্রূণটাও যদি RH পজিটিভ হয়, তাহলে তার বিরুদ্ধে কে কাজ করবে, সেই অলরেডি যেগুলো তৈরি হয়েছিল সেই RH পজিটিভ অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়েছিল, তারা এসে কি করবে, এই ভ্রূণটাকে অ্যাটাক করছে। সবসময় তখন কি হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে এবং যে RBC গুলো সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ভ্রূণটার হিমোলাইসিস ঘটবে এবং ভ্রূণটা মারা যায়। এই ঘটনাটাকেই বলা হয় কি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে সবসময় মনে রাখতে হবে কি, ম্যাটার্নাল বা মাদারের কি হতে হবে, RH নেগেটিভ, এবং ভ্রূণটা যেটা তৈরি হচ্ছে সে হচ্ছে কি RH পজিটিভ। আর এটা সবসময় কখন এফেক্ট করবে, সেকেন্ড বেবির ক্ষেত্রে, প্রথম বাচ্চার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। নেক্সট তাহলে কি হচ্ছে, এই দুটোই সঠিক আছে এবং সঠিক ব্যাখ্যা দেয়, অপশন কি হবে, এ। নেক্সট কি বলছে, SRY জিন ড্যাশ উৎপন্ন করে যা ভ্রূণের দেহে গোনাডকে শুক্রাশয়ে পরিণত করে এবং পুংলিঙ্গ নির্ধারণ করে। তাহলে গোনাড যখন একটা বাচ্চা ভ্রূণের মধ্যে থাকছে বা গর্ভাবস্থায় থাকছে, তখন কি হয়, পার্টিকুলার যে সে মেয়ে না ছেলে এটা নির্ধারিত হয় না। একটা পার্টিকুলার মোটামুটি হচ্ছে কত, 10 উইকস, জেস্টেশনাল উইকস 8 থেকে 10 উইকস এইরকম অবস্থায় গিয়ে কি হয়, তার যে জেনিটালিয়া কি হবে, তার যে সেক্স কি হবে, সেটা ডিটারমাইন্ড হয় কার দ্বারা, সেটা যদি এই যে গোনাডটা একটা আনডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকে, সেটা শুক্রাশয়ে পরিণত হবে না ডিম্বাশয়ে পরিণত হবে, এইগুলো ডিটারমাইনেশনের জন্য বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। যেমন হচ্ছে কি, SRY জিন থেকে যদি টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর TDF এটা যদি সিনথেসিস হয়, তাহলে কি করবে, ভ্রূণের দেহে যেটা আনডিফারেন্সিয়েট গোনাড ছিল সেটা আমাদের টেস্টিসে রূপান্তরিত হবে এবং সেটা সেই যে বাচ্চাটা বা সেই ভ্রূণটা কি হচ্ছে, পুংলিঙ্গ নির্ধারণ করছে। এবং যদি এই যে DSS জিন এটা প্রকাশ পায়, তাহলে সেটা কি হবে, ফিমেল স্ট্রাকচার, ফিমেল যে জেনিটাল স্ট্রাকচার গঠনে হেল্প করে DSS জিন। আর সবসময় মনে রাখতে হবে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর SRY জিন থেকে উৎপন্ন হয় এবং সেটা কি হয়, যে টেস্টিস, স্ক্রোটাম, এই ধরনের যে পুরুষ লিঙ্গ নির্ধারণের যে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে তৈরি করতে সাহায্য করে। নেক্সট কি বলছে, যে স্বাভাবিক স্ত্রী দেহে এই যে দুটো XX আছে, তাহলে তাদের বার বডির সংখ্যা কত, তাহলে বার বডি সবসময় মনে রাখতে হবে, একটা X ক্রোমোজোম বাদ দিয়ে বাকি যটা থাকবে ততগুলো হচ্ছে কি বার বডি। তাহলে এই কন্ডিশনে বার বডির সংখ্যা কত হবে, একটা। যদি থাকতো এরকম 3টে X থাকতো, তাহলে বার বডির সংখ্যা কত হতো, লাস্টের দুটো দুটো হতো। তাহলে একটা X ক্রোমোজোম কে বাদ দিলে বাকি যটা X ক্রোমোজোম থাকবে সবাই কি থাকবে, বার বডি হিসেবে কাজ করবে। নেক্সট কি বলছে, যে পাখিদের ক্ষেত্রে স্ত্রী প্রাণীর লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে, এটা ঠিক আছে। কারণ কি, আমরা দেখবো যাদের ক্ষেত্রে হেটেরোজাইগাস কন্ডিশন তারাই সবসময় কি করবে, লিঙ্গ নির্ধারণ করে। তাহলে এদের ক্ষেত্রে এই যে ZWটা হচ্ছে কি ফিমেল বোঝায়, আর জেড হোমোজাইগাস কন্ডিশনটা মেল বোঝায়। এটাও এইটাই বলতে চাইছে যে স্ত্রী দেহ হেটেরোগ্যামেটিক ZW এবং যৌন ক্রোমোজোম, আর পুরুষ দেহটা হোমোগ্যামেটিক জেড যৌন ক্রোমোজোম। তাহলে সবসময় কি হয়, যাদের ক্ষেত্রে হেটেরোজাইগাস কন্ডিশন তারাই কি করবে, সবসময় আমাদেরকে লিঙ্গ নির্ধারণে, যেমন মানে মানুষের ক্ষেত্রে যদি বলি কি ছিল XY ক্রস XX, তাহলে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কে করে, লিঙ্গ নির্ধারণে মেন ভূমিকা কার হচ্ছে, পুরুষদের। তাহলে সবসময় যাদের ক্ষেত্রে এই যে দুটো আলাদা আলাদা অ্যালিল থাকবে বা দুটো আলাদা আলাদা ক্রোমোজোম প্রেজেন্ট থাকছে, তারাই কি করবে, একটা X ক্রোমোজোম একটা Y ক্রোমোজোম, তারা কি করছে, লিঙ্গ নির্ধারণ করবে। সেম ভাবে যেহেতু পাখিদের ক্ষেত্রে তাদের যে স্ত্রীলিঙ্গ, তারা কি করছে, এরকম জেড আর ডাব্লিউ দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থাকছে, তাহলে তারাই কি করবে, লিঙ্গ নির্ধারণে মেন ভূমিকা। তাহলে দুটোই আমাদের ক্ষেত্রে সঠিক হবে, এ আর এবং দুটোই সঠিক, অপশন কি হচ্ছে, এ কারেক্ট। নেক্সট কি বলছে, মেন্ডেল তত্ত্বের লিঙ্কেজ দেখা যায়নি, তার কারণ। তাহলে লিঙ্কেজ মানে কি, আমরা আগের ক্লাসে পড়েছি যে একটা পার্টিকুলার ক্রোমোজোমের মধ্যে যা জিনগুলো আছে সেই জিনগুলো যদি আমাদের কমপ্লিট লিঙ্কেজ হয়, সবগুলোই কি হচ্ছে, পরবর্তী জেনারেশনে সেম ভাবে যাবে, কোনো প্রকার রিকম্বিনেশন বা ক্রসিং ওভার হবে না। তাহলে লিঙ্কেজ দেখা যায়নি কারণ কি,
মেন্ডেল তত্ত্বে কি বলেছিল যে স্বাধীনভাবে সঞ্চারণ হবে, তার যে ল অনুযায়ী, একটা হচ্ছে কি আমাদের যে পৃথকীভবনের সূত্র, আর একটা হচ্ছে কি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে যে সঞ্চার, প্রত্যেকটা অ্যালিল যে কোনো প্রকার কম্বিনেশনে একে অপরের সাথে কি হতে পারে, কম্বাইন্ড হতে পারে। তাহলে সেক্ষেত্রে হবে কি সবসময় রিকম্বিনেশন তৈরি হচ্ছে, যে কোনো প্রকার হচ্ছে কি এই যে একটা যদি এরকম অ্যালিল থাকে, এইরকম কন্ডিশন থাকে, তাহলে সেখান থেকে কি কি অ্যালিল তৈরি হচ্ছে, এই যে এই দুটো অ্যালিল তৈরি হলে তারা নিজেদের মধ্যে যতগুলো পসিবল কম্বিনেশন হয় সমস্ত পসিবল কম্বিনেশন তৈরি করবে। তাহলে কখনোই সেক্ষেত্রে রিকম্বিনেশন হবে, লিঙ্কেজ কি হবে, লিঙ্কেজ দেখা যাবে না, লিঙ্কেজ হচ্ছে কি 0% হবে। যদি সবগুলো স্বাধীনভাবে সঞ্চারিত হয় তাহলে কোনোভাবেই কি হবে না, লিঙ্কেজ হবে না। কিন্তু এই যে ক্রসিং ওভার বলছে, ক্রসিং ওভারের কনসেপ্ট যখন মেন্ডেলের যে তত্ত্ব বা মেন্ডেলের পরীক্ষা নিরীক্ষার সময় আমাদের ক্রসিং ওভারের কনসেপ্ট তখনও আসেনি, তাহলে এই ডিটা কখনোই হবে না। সবসময় এই যে স্বাধীন সঞ্চারণ বলতে আলটিমেটলি পরে গিয়ে দেখা গেল কি এটাই কাকে ডিনোট করছে, ক্রসিং ওভারকে বা রিকম্বিনেশনকে ডিনোট করছে, কিন্তু মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী তখনও ক্রসিং ওভারের কনসেপ্ট আসেনি। নেক্সট কি বলছে, হেটেরোজাইগাস জীবে যখন দুটি সমসমস্ত ক্রোমোজোমের একটিতে লিঙ্ক জিনগুলির প্রকট অ্যালিল থাকে আর অপরটিতে প্রচ্ছন্ন অ্যালিল সজ্জিত থাকে তাকে কি বলা আছে। আচ্ছা, তাহলে সমসমস্ত ক্রোমোজোম মানে কি, এটা যদি একটা সমসমস্ত ক্রোমোজোম হয়, একটা প্যাটার্নাল সাইড থেকে এলো ধরলাম, একটা ম্যাটার্নাল সাইড থেকে এলো, দুটো কি হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম, যার মধ্যে কি বলছে একটাতে লিঙ্ক জিনগুলির প্রকট অ্যালিল থাকবে, মানে ধরলাম কি এটা আছে ক্যাপিটাল টি আছে, আর একটা ক্রোমোজোমে শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে স্মল টি, এই ধরনের যদি সজ্জিত থাকে তাকে কি বলা হচ্ছে, কাপলিং। আর যদি হয় কি এরকম দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি বলছে, লিঙ্ক জিনগুলির একটি প্রকট একটি প্রচ্ছন্ন, মানে এই রকম যদি হেটেরোজাইগাস কন্ডিশন দুটোতেই থাকে, একটা প্রকট অ্যালিল একটা প্রচ্ছন্ন অ্যালিল থাকবে, উভয় সমসমস্ত ক্রোমোজোমে যদি সেমই থাকে, তাহলে সেই ঘটনাকে বলা হয় কি রিপালশন। তাহলে এই কোশ্চেনটা মনে রাখতে হবে, এটা একটা নতুন এমসিকিউ হয়তো অনেকে করনি আর আগে, তাহলে সবসময় মনে রাখতে হবে যদি এইরকম কন্ডিশন থাকে যে একটাতে আমাদের পুরোপুরি প্রকট বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্য আর একটা ক্রোমোজোমে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে তাকে বলা হয় কাপলিং, আর দুটোতেই যদি আমাদের যে সংকর প্রকৃতির অ্যালিলের মিশ্রণ থাকে, বলতে পারি কি দুটো প্রকট এবং প্রচ্ছন্ন অ্যালিল একই সাথে প্রেজেন্ট থাকে, তাকে বলবো কি রিপালশন। অপশন কি হলো এ। নেক্সট কি বলছে যে বিবৃতি 1, যে প্রকার লিঙ্কেজে ক্রোমোজোমে উপস্থিত জিন বংশ পরম্পরায় কখনোই পৃথক হয় না, সবসময় একত্রে অবস্থান করে, তাকে কি বলা হচ্ছে, কমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজ মানে কি আমাদের যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 0 হবে, লিঙ্কেজ যদি সম্পূর্ণভাবে প্রত্যেকটা জিনই পরবর্তী প্রজন্মতে কখনোই পৃথক হবে না, একই সাথে সবসময় বংশ পরম্পরায় যাবে, তাকে বলবো কি আমরা কমপ্লিট লিঙ্কেজ। ঠিক আছে, নেক্সট কি বলছে, যে প্রকার লিঙ্কেজে ক্রোমোজোমে উপস্থিত জিন বংশ পরম্পরায় কখনো কখনো পৃথক হয়, মানে কিছু কিছু কন্ডিশনে তারা সেপারেট হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা লিঙ্কেজ দেখাবে, এই ধরনের কন্ডিশনকে আমরা বলি কি অসম্পূর্ণ লিঙ্কেজ বা ইনকমপ্লিট লিঙ্কেজ। তাহলে দুটো বিবৃতি কি আছে আমাদের সঠিক, 1 এবং 2 উভয়ই সঠিক, বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক। নেক্সট এই যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দিয়ে আমাদের কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে দুটি জিন যখন 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখাবে তখন উক্ত কোনটি সঠিক নয়। তাহলে 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে কি 50% জিন, যে একটা ক্রোমোজোমের যে দুটি জিন যখন 50% রিকম্বিনেশন দেখাবে, মানে পার্টিকুলার দুটো জিন ক্রোমোজোমের মধ্যে দুটো জিনের যে রিকম্বিনেশন বা জায়গা পরিবর্তন, সিম্পল কথায় বলতে গেলে কি পার্টিকুলার যে লোকাসে থাকছে তার যে লোকাস পরিবর্তন বা ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হলেই কি হবে, একটা জিন তার জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেই দুটি জিনের মধ্যে যখন 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখাবে, মানে রিকম্বিনেশন হওয়ার হার কতটা পরিমাণে রিকম্বিনেশন হতে পারে সেটাকে আমরা কি বলছি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করছি, তাহলে সেটা হচ্ছে কি কি বলেছে, জিন দুটি কোনটি সঠিক নয়, তাহলে জিন দুটি স্বাধীনভাবে বিন্যস্ত আছে তার ফলে কি হচ্ছে তারা রিকম্বিনেশন হতে পারবে, যদি স্বাধীনভাবে বিন্যস্ত না হতো তাহলে কখনোই তারা ক্রসিং ওভার বা রিকম্বিনেশন দেখাতো না। নেক্সট কি বলছে, দুটি জিন ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে উপস্থিত, এটাও ঠিক আছে, তাহলে ক্রসিং ওভার বা রিকম্বিনেশন আমরা কি দেখেছি, দুটো ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই সাধারণত হয়ে থাকে, বা একটা ক্রোমোজোমের মধ্যে হতে পারে, যত ডিস্টেন্সটা বেশি থাকবে তত রিকম্বিনেশন বেশি হবে, আর সাধারণত কি হয় আমাদের যে দুটো ক্রোমোজোমের দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হবে, তাহলে দুটো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে উপস্থিত, এটাও ঠিক আছে, এবং তারা স্বাধীনভাবে বিন্যস্ত, কিন্তু বলেছে জিন দুটি দৃঢ়ভাবে সংলগ্ন, মানে কি এখানে একটা জিন আছে এখানে একটা জিন আছে, যদি দৃঢ়ভাবে তারা ক্লোজলি অ্যাটাচ থাকে তাহলে কি হবে, তাদের ক্ষেত্রে কখনোই আমরা 50% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি পাবো না, মোটামুটি
যদি হয়ও কম পরিমাণে হবে, যত ডিস্টেন্স কম হবে তত কি হচ্ছে রিকম্বিনেশনের হারটা অনেক কম হয়ে যাবে, তখন কি 10% 20% এইরকম রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি পাবো। সেটা হচ্ছে কি যে 50%-এর চাইতে নিচে হবে। যত ডিস্টেন্সটা দূরে হবে তত কি হবে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 50%, আরো বেশি তার উপরের দিকে 100%-এর দিকে যাবে। আর যত হচ্ছে কি ডিস্টেন্স কম হতে থাকবে, সেগুলো ক্লোজলি রিলেটেড হবে, তত তাদের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কম হতে থাকবে। আর সবসময় মনে রাখতে হবে যদি ক্লোজলি অ্যাটাচ থাকে তারা লেস দ্যান 50% হবে। যদি একটাই বাহুতে থাকে তখন কি হবে, তাদের ক্ষেত্রে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি অনেক কম হবে। নেক্সট কি বলছে, প্রদত্ত কোনটি অপত্যদের মধ্যে প্রকরণ সৃষ্টি করে না? তাহলে এটার অ্যান্সার সবাই বলো আগে। কোনটির হলে আমাদের প্রকরণ বা কোনো প্রকার যে ভেদ তৈরি হচ্ছে না, কোনো প্রকার জেনেটিক্যাল চেঞ্জ আসছে না, কাদের ক্ষেত্রে হবে না? যে ক্ষেত্রে সবসময় জিনগুলো একই সাথে যাবে এক জেনারেশন থেকে এক জেনারেশন। তাহলে কোথায় হবে? স্বাধীন সঞ্চারণ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হলে অবভিয়াসলি রিকম্বিনেশন হবে। আর রিকম্বিনেশন হওয়া মানে কি, সেখানে কোনো না কোনো আমাদের যে জিনের প্রকরণ বা জিনটার জেনেটিক্যাল যে সিকোয়েন্সের মধ্যে চেঞ্জ পাচ্ছি আমরা, ক্রসিং ওভারের মাধ্যমে হবে। কার মাধ্যমে সৃষ্টি করে না? সেটা হবে কি লিঙ্কেজ। লিঙ্কেজ সবসময় কি করে, ক্লোন তৈরি করে, একই জেনেটিক্যাল সিকোয়েন্স রেখে দেয়, কোনো প্রকার চেঞ্জ আনবে না। তাহলে অপশন কি হবে? সি। নেক্সট কি বলছে যে ক্রোমোজোমের উপর জিনের ম্যাপ ডিস্টেন্স নির্ণয় করতে গেলে যে বিষয়টি জানতে হবে। তাহলে সবাই একটুখানি কমেন্ট সেকশনে লেখো তো যে একটা পার্টিকুলার ক্রোমোজোমের মধ্যে যদি দুটো জিনের মধ্যে আমরা ডিস্টেন্স মাপি কোন এককে, ইউনিটটা কি? যে দুটো জিনের মধ্যে, একটা ক্রোমোজোমের মধ্যে যে অনেকগুলো তো জিন প্রেজেন্ট আছে, তো দুটো পার্টিকুলার জিনের মধ্যে যদি আমরা ডিস্টেন্স বার করতে চাই কোন ইউনিটে সেটাকে প্রকাশ করব। নেক্সট কি বলছে, তাহলে এগুলোর অপশন গুলো দেখে নিই যে ম্যাপ ডিস্টেন্স নির্ণয় করতে গেলে কোন কোন বিষয়টি আমাদের জানতে হবে। এক হচ্ছে কি অবভিয়াসলি আমাদের ক্রসিং ওভারের শতাংশ, কতটা পরিমাণ ক্রসিং ওভার হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে ক্রসিং ওভারের শতাংশ যত বেশি হবে তত হচ্ছে কি ডিস্টেন্সটা, দুটো জিনের ডিস্টেন্স তত কি হবে, বেশি হবে। শতাংশ বেশি হওয়া মানে কি হবে, ডিস্টেন্সটা বেশি। আবার যদি জিনের রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বেশি হয় তখনও কি হবে, ডিস্টেন্সটা দুটো পার্টিকুলার জিনের মধ্যে ডিস্টেন্স কি হবে, বেশি হবে। তাহলে বি এবং সি উভয়ই কি কারেক্ট হবে। মিউটেন্ট জিনের সংখ্যা দেখে আমাদের কোনো লাভ নেই, মিউটেন্ট জিনের সংখ্যা দেখে আমরা ম্যাপের ডিস্টেন্সের কোনো ধারণা পাবো না। তাহলে সবসময় ডিস্টেন্স দেখতে গেলে কি কি দেখতে হবে আমাদের, একটা পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার আর একটা হচ্ছে কি পার্সেন্টেজ অফ রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। তাহলে অপশন কি হচ্ছে আমাদের ডি, বি এবং সি উভয়ই কারেক্ট। আর এই যে ইউনিটটা বললাম কি হবে, এটা আমরা সেন্টিমর্গান এককে প্রকাশ করি। তাহলে এটাও একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবসময় মনে রাখতে হবে। কোনো প্রকার এই যে ক্রোমোজোম, ডিএনএ, জিন এই সমস্ত গুলো যদি পার্টিকুলারলি যদি বলা হয় যে জিনের মধ্যে দূরত্ব বার করবো, সেটা হচ্ছে কি এরকম স্মল সি বড় হাতের এম সেন্টিমর্গান এককে প্রকাশ করা হয়। নেক্সট কি বলছে, ক্রসিং ওভার সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? এক হচ্ছে কি ক্রসিং ওভার এবং লিঙ্কেজ পরস্পরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে ক্রসিং ওভারের পরিমাণ বেশি হলে লিঙ্কেজের পরিমাণ কম হবে, তাহলে সবসময় সেটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, এটা ঠিক আছে। এটি প্রমাণ করে যে ক্রোমোজোমের জিনগুলি সরল রেখায় থাকে না, এটাই ভুল হবে। কারণ কি, যদি সরল রেখায় থাকে তাহলে কি হবে, যে ক্রসিং ওভারের চান্সটা বেশি হবে। এইরকম ভাবে যদি জিনগুলো থাকে, এটা যদি একটা ক্রোমোজোম হয় তার যদি এরকম সরল রেখা বরাবর থাকে তাহলে কি হবে, এইরকম ভাবে যদি জিনগুলো সরল রেখা বরাবর থাকে তাহলে কি হচ্ছে আমাদের এখানের মধ্যে কি হবে, তখন যে ক্রোমোজোম গুলি ক্রসিং ওভারের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে ক্রসিং ওভার সবসময় প্রমাণ করে যে জিনগুলো হচ্ছে কি এইরকম ভাবে সজ্জিত আছে, একটা ক্রোমোজোমের মিডিল বরাবর একটা সরল রেখা বরাবর প্রেজেন্ট আছে, তাহলে এইরকম ভাবে জিনগুলো প্রেজেন্ট থাকে। তাহলে সবসময় ক্রসিং ওভারের মাধ্যমে আমরা এই ধারণাটা পাই কি যে জিন ক্রোমোজোমের একটা সরল রেখা বরাবর বা একটা অক্ষ বরাবর কি থাকে, জিনগুলো প্রেজেন্ট থাকে। কিন্তু বলেছে এটি প্রমাণ করে অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে, এটা ঠিক আছে। কারণ কি প্রমাণ করে যে হোমোলোগাস পার্টিকুলার একটা লোকাসে কি থাকে, জিন থাকে। তাহলে একটা লোকাসের থেকে ওই জিনটার মধ্যে অন্য জিনের যদি এক্সচেঞ্জ হতে হয় তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের কি থাকবে, পার্টিকুলার একটাই মাত্র যে পজিশনে জিনটা অবস্থান করে তাকে কি বলি আমরা, লোকাস, এটাও ঠিক আছে। এবং ক্রসিং ওভারের জন্যই কি পাবো আমরা, জনিত্রীর যে চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে অপত্য জনুর চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে, ডিফারেন্ট আসবে, যেহেতু প্রকরণ বা ভেদ সৃষ্টি হবে। অপশন আমাদের বি কারেক্ট হবে। এই কনসেপ্ট থেকে পাই কি আমরা, ক্রসিং ওভার থেকে যে সরল রেখায় থাকে, এখানে বলেছে থাকে না, তাহলে এটাই বক্তব্যটা কি আছে আমাদের ভুল। নেক্সট কি বলছে যে প্রদত্ত কোনটি থ্যালাসেমিয়ার লক্ষণ? তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে কি একটা আমাদের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোজোমাল প্রচ্ছন্ন ডিসঅর্ডার, যার ক্ষেত্রে কি হবে
এই যে বিভিন্ন ধরনের আমাদের যে হিমোগ্লোবিনের মধ্যে কি আছে, গ্লোবিন প্রোটিন গুলো আছে, এই গ্লোবিন প্রোটিন গুলো ঠিকঠাক ভাবে সিনথেসিস হবে না। তো সেক্ষেত্রে কি দেখবো আমরা, রক্তাল্পতা হবে, আরবিসির যে গঠনটা সেটাই তৈরি হচ্ছে না, আরবিসির যে অক্সিজেন পরিবহন ক্ষমতা এটা কমে যাচ্ছে, রক্তাল্পতা, আরবিসির লেভেল, হিমোগ্লোবিন লেভেল সমস্তটা কমে যাচ্ছে। এছাড়াও কি হবে, প্রচুর পরিমাণে আরবিসি ধ্বংস হবে, হিমোলাইসিস হবে। যেহেতু একটা অ্যাবনর্মাল স্ট্রাকচার তৈরি হয় থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, আরবিসি গুলো কি হচ্ছে না, তারা যে গঠনগতভাবে তাদের যে গ্লোবিন প্রোটিনটা সেটা স্ট্রাকচারটাই ঠিক নেই, তাহলে আরবিসি গুলো বেশি পরিমাণে কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর আরবিসি ধ্বংস হওয়া মানে তারা কোথায় গিয়ে জমা হবে, লিভারের মধ্যে, আরেকটা হচ্ছে স্প্লিনের মধ্যে, সেখানে গিয়ে জমা হচ্ছে। আরবিসির যে হিম পাটটা আছে, বিভিন্ন ধরনের যে আরবিসির ধ্বংসস্তূপটা কোথায় হয়, স্প্লিহার মধ্যে আর যকৃতের মধ্যে, তার জন্য স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি এগুলো দেখতে পাবো আমরা। আর কি বলছে, জন্ডিস দেখা যায় হিমোলাইসিসের ফলেই আমাদের যে পিত্ত রঞ্জক গুলো বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো হচ্ছে কি ব্লাডের মধ্যে এই বিলিরুবিন, বিলিভার্ডিনের পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে যায়। তাহলে বিলিরুবিন, বিলিভার্ডিন বাড়া মানে কি হবে, জন্ডিস দেখা যাবে। তাহলে অপশন কি হচ্ছে ডি, সব কটি কন্ডিশনই আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখতে পাবো। নেক্সট কি বলছে, প্রদত্ত কোন অটোজোমাল 3 নম্বর প্রচ্ছন্ন জিনগঠিত রোগ যেখানে টাইরোসিন এবং ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডের বিপাক জনিত ত্রুটির ফলে অ্যালকেপটন নামক একটা বিষ মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। তাহলে এর ফলে এই যে 3 নম্বর অটোজোমের একটা 3 নম্বর অটোজোমে কি হচ্ছে, একটা প্রচ্ছন্ন জিনগঠিত রোগ, এটা হচ্ছে কি অটোজোমাল রিসেসিভ। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, 3 নম্বর ক্রোমোজোমের অটোজোমাল একটা রিসেসিভ ডিজিজ, তাকে আমরা কি বলছি, অ্যালকেপটন বডিতে জমা হচ্ছে। এবং তার ফলে কেন অ্যালকেপটনটা তৈরি হচ্ছে, এই যে টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন এগুলোর যখন মেটাবলিজম হচ্ছে, সে মেটাবলিজমটা ঠিক মতো হচ্ছে না, মিডিল স্টেজে একটা আমাদের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাকে বলছি কি অ্যালকেপটন। এই অ্যালকেপটনটা হচ্ছে কি একটা বিষাক্ত পদার্থ, বডির মধ্যে টক্সিক এলিমেন্ট। তাহলে সবসময় সেটা কি হবে, ইউরিন দিয়ে বডি চাইবে তাকে বাইরে বার করে দিতে, বডি থেকে ডিটক্সিফাই করার জন্য। তাহলে ইউরিনের মাধ্যমে যখন অ্যালকেপটন রিলিজ হবে, সেই কন্ডিশনটাকে কি বলা হয়, অ্যালকেপটন ইউরিয়া। আর এই অ্যালকেপটন ইউরিয়াতে কি হয়, ইউরিনটার কালারটা ব্ল্যাক, যখনই সেটা আমরা ইউরিনেশন করার পরে সেটা বাতাসের সংস্পর্শে আসছে, ইউরিনের কালারটা কি হয়ে যাচ্ছে, কালো রঙের, ব্ল্যাক কালারের হয়ে যাচ্ছে। তার জন্য এটার আরেকটা নাম মনে রাখতে হবে কি, এটাও কোশ্চেন আসে কি, ব্ল্যাক ইউরিন ডিজিজ কাকে বলা হয়, ব্ল্যাক ইউরিন ডিজিজ হচ্ছে কি অ্যালকেপটন ইউরিয়া, ব্ল্যাক ইউরিন ডিজিজ। তাহলে অপশন কি হচ্ছে আমাদের এ। নেক্সট কি বলছে, প্রদত্ত কোনটি জিনগত রোগে মিউটেশনের ফলে ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন উৎপন্ন। তাহলে এটা কমন উদাহরণ আমরা পড়েছি, যে বডিতে যখন ফিনাইল অ্যালানিন সঞ্চিত হতে থাকবে, এটাও কি একটা আমাদের অটোসোমাল রিসেসিভ কন্ডিশন। এখানে কি হয়, যেটা আমরা পড়েছিলাম কি প্লিওট্রপির উদাহরণে, কি হবে বলতো এটার অ্যান্সার, প্লিওট্রপির উদাহরণে পড়েছিলাম, যখন ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন হবে না, তাহলে ফলে কি হচ্ছে, বডিতে ফিনাইল অ্যালানিনটা বেশি পরিমাণে জমা হতে থাকবে। এই কন্ডিশনটাকে কি বলি, ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল যে অ্যালানিন, এটা কি হচ্ছে, ইউরিনের মধ্যে কিটোন বডি হিসেবে পাস আউট হচ্ছে, তাকে বলছি কি PKU, শর্টে বলা হয় ফিনাইল কিটোনিউরিয়া। নেক্সট কি বলছে, একজন বর্ণান্ধ পুরুষ যদি একজন বর্ণান্ধ তার বাহককে বিবাহ করেন, তাহলে বর্ণান্ধ পুরুষ বলেছে, তার মানে কি এটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল রিসেসিভ। তাহলে এইচটা ধরলাম কি প্রচ্ছন্ন যে জিনটা, প্রচ্ছন্ন অ্যালিলটাকে আমরা এই যে ক্রোমোজোমটাকে প্রকাশ করছি কার মাধ্যমে, এক্স স্মল এইচ, আর ওয়াই ক্রস করছে কি বর্ণান্ধতার বাহক মহিলা, মানে একটা ভালো থাকবে, একটা হচ্ছে কি যে এক্স ক্রোমোজোমটা একটার মধ্যে কি থাকবে, আমাদের যে সুস্থ জিনটা থাকছে, আর একটার মধ্যে কি থাকছে, রিসেসিভ যেটা বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা থাকছে। তাহলে এদের মধ্যে যখন ক্রস করানো হবে, তাহলে সন্তানদের সম্ভাবনা কি কি হতে পারে, একটা এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ, একটা হতে পারে কি এক্স স্মল এইচ, আর হবে কি এক্স এইচ ওয়াই, এক্স স্মল এইচ ওয়াই, এই চারটে পসিবিলিটিস আসছে। তাহলে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতা, তাহলে শুধুমাত্র এদের দুজনের মধ্যে দেখতে বলেছে। তাহলে পুত্র সন্তানদের একজন দেখছি কি স্বাভাবিক হচ্ছে, একজন বর্ণান্ধতায় আক্রান্ত হচ্ছে। তাহলে চান্সটা কত, 50-50, 1:1 বা 50%। তাহলে সবসময় কি হচ্ছে, পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত, 50%। আর যদি বলতো যে তাদের সন্তানদের মধ্যে, পুত্র সন্তান বলে দিত না, শুধু সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত, তাহলেও অ্যান্সার কি হতো, 50%। যে টোটাল যদি 100% ধরি, তাহলে একজন হচ্ছে কি তার যে কন্যা সন্তান বাহক হচ্ছে, একজন পুত্র সন্তান স্বাভাবিক, আর বাকি দুজন আক্রান্ত। তাহলে 50% সেক্ষেত্রে হতো। যদি বলতো শুধুমাত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত, তখনও কি হতো, 50%। নেক্সট কি বলছে, যে যদি কোনো জিনগত রোগে কোনো মহিলা কোনো বাহ্যিকভাবে স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, আচ্ছা, যদি পরবর্তী জন্ম শুধুমাত্র কিছু পুত্র সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়, মানে কি প্রথমে মায়ের ক্ষেত্রে ছিল, মা কি ছিল, বাহক বা কেরিয়ার, মা যদি কেরিয়ার স্টেটে থাকে,
সেখান থেকে পরবর্তী জেনারেশনে কার ক্ষেত্রে যাচ্ছে, শুধুমাত্র পুত্র সন্তানদের ক্ষেত্রে যাচ্ছে। তাহলে পুত্র সন্তানদের ক্ষেত্রে যাওয়া মানে কি তারা হচ্ছে কি এফেক্ট হচ্ছে। তাহলে এই ধরনের কন্ডিশনটাকে আমরা বলবো কি যে ক্রিস ক্রস উত্তরাধিকার। আমরা পড়েছিলাম কি এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজের ক্ষেত্রে। এক্স লিঙ্ক রিসেসিভ কি, এটা যদি এক্স এইচ ধরলাম, বর্ণান্ধতারই ধরলাম, তাহলে কি হচ্ছে মায়ের ক্ষেত্রে যদি বাহক থাকে একটা রিসেসিভ জিন থাকে, তাহলে মায়ের থেকে কি হচ্ছে সন্তান পুত্র সন্তান সবসময় তার যে এক্স ক্রোমোজোমটা পায় কোথা থেকে, মায়ের থেকে, ওয়াই ক্রোমোজোমটা পায় বাবার থেকে। তাহলে এক্স ক্রোমোজোমটা যেহেতু মায়ের থেকে পাচ্ছে, তাহলে সেখানে রিস্ক থাকবে কি সবসময় এই যে এক্স ক্রোমোজোমটা যদি পুত্র সন্তান পায় সে কি হবে এফেক্টেড হচ্ছে, পিতার থেকে ওয়াই পায় আর মাতার থেকে সবসময় কি পায় এক্স ক্রোমোজোম পায়। তাহলে এক্ষেত্রে যখন মা কেরিয়ার আছে সন্তান পুত্র সন্তান এফেক্ট হচ্ছে, তাহলে সেটা সবসময় কি হবে লিঙ্গ সংযোজিত বা এক্স লিঙ্কড একটা রিসেসিভ কন্ডিশন। নেক্সট কি বলছে যে কোন তঞ্চন ফ্যাক্টরের অভাবে আমাদের হিমোফিলিয়া এ রোগটি হয়। তাহলে হিমোফিলিয়া এ রোগটা কোন ফ্যাক্টর হয়, ফ্যাক্টর 1 থেকে যে 13টা ফ্যাক্টর আছে 13টা ফ্যাক্টরের মধ্যে হিমোফিলিয়া এ হবে কার জন্য, ফ্যাক্টর 8 এর জন্য। আর ফ্যাক্টর 9 এর জন্য কি হবে, ফ্যাক্টর 9 এর জন্য হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি এর জন্য দায়ী হচ্ছে কি ফ্যাক্টর 9। নেক্সট কি বলছে স্বাভাবিক পিতামাতার বর্ণান্ধ সন্তানটি হবে। তাহলে স্বাভাবিক পিতামাতা বর্ণান্ধ সন্তানটি হবে। তাহলে সবসময় মনে রাখতে হবে এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে স্বাভাবিক বললেও কি হবে পিতামাতা বাহক হবে। তাহলে বর্ণান্ধতার বাহক কখনোই হচ্ছে কি পিতা হতে পারে না। কারণ কি যে যদি আমরা বলি ছেলেদের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে কি থাকবে, যেহেতু একটাই ক্রোমোজোম থাকে, তাহলে হয় তারা আক্রান্ত হবে বা তারা স্বাভাবিক হবে, কখনোই তারা কি হতে পারে না বাহক হতে পারে না। তাহলে পিতা স্বাভাবিক মানে সবসময় কন্ডিশনটা কি আছে এই রকম। কিন্তু বলেছে মাতা স্বাভাবিক, মাতা স্বাভাবিক হলে যদি এইটা আমরা লিখে দিতাম তাহলে কখনোই কি হতো না তাদের যে পুত্র সন্তান বা কন্যা সন্তান কখনোই বর্ণান্ধ হতো না। তো সবাইকার ক্ষেত্রে কি আছে স্বাভাবিক এক্স ক্রোমোজোমের গুলো স্বাভাবিক আছে, তাহলে কখনোই তারা বর্ণান্ধ হতো না। এখানে কোনো অপশন আছে যে কখনোই হবে না, অনুমান করা সম্ভব নয়, এটা ভুল। অনুমান করা সম্ভব নয় এটা কখনোই হবে না। কারণ কি যে আমরা এই ধরনের যে অ্যানালাইসিস করছি পেডিগ্রির মাধ্যমে বলতে পারি, বা এই ধরনের যখনই আমরা ক্রসের মাধ্যমে যেগুলো করছি, তাহলে সবসময় কোনো না কোনো কন্ডিশনকে আমরা কি করতে পারবো হয় স্বাভাবিক হবে বা হচ্ছে বর্ণান্ধ হবে। তাহলে সেক্ষেত্রে মাতাকে সবসময় আমরা কি ধরবো কি যে সে বাহক, স্বাভাবিক, তার কোনো রোগ লক্ষণ নেই, কিন্তু তার মধ্যে একটা যে রিসেসিভ কন্ডিশনটা প্রেজেন্ট আছে। এদের মধ্যে যখন আমরা ক্রস করব তাহলে কি পাবো, এদের মধ্যে যদি ক্রস করা হয় কি কি পাচ্ছি, এই কন্ডিশন গুলো তৈরি হতে পারে এক্স ক্যাপিটাল এই স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, আর একটা হচ্ছে এক্স স্মল এইচ ওয়াই। তাহলে এদের ক্ষেত্রে বলেছে সন্তান কোন সন্তানটি বর্ণান্ধ হবে, তাহলে কোন সন্তানটি, শুধুমাত্র একজন পুত্র সন্তান বর্ণান্ধ হচ্ছে, বাকি এই দুজন স্বাভাবিক, আর এ হচ্ছে কি বাহক হয়ে যাচ্ছে। তাহলে এ তো স্বাভাবিক হবে, এর ক্ষেত্রে কোনো রোগ লক্ষণ পাবো না। সবসময় শুধুমাত্র একজন পুত্র সন্তানকে দেখছি আমরা বর্ণান্ধ হবে। এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখতে হবে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ বর্ণান্ধতার পুত্র সন্তানরা বা যারা হচ্ছে কি যদি প্যারেন্ট জেনারেশনেও বলে দেয় যখনই প্যাটার্নাল সাইড আসছে তারা কখনোই কি হতে পারবে না বাহক হতে পারবে না। এক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে সবসময় কি হয় যে মহিলারা বাহক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পায় না। নেক্সট কি বলছে একটি পরিবারে নির্দিষ্ট কোনো জিনের প্রবাহ বা সঞ্চারণ কিভাবে ঘটছে তা বোঝার জন্য যে সকল বিভিন্ন জনুর সকল সদস্যকে নিয়ে যদি আমরা বিভিন্ন যে চিহ্নের মাধ্যমে চার্ট গঠন করি তাকে কি বলা হয়, এই যে এটাকে আমরা মেল ডিনোট করছি, এটাকে ফিমেল ডিনোট করছি, তারপরে কি দেখাচ্ছি আমরা সেখান থেকে তাদের যে এরকম ভাবে অফস্প্রিং গুলোকে আমরা ডিনোট করছি, প্রত্যেকটা সন্তানকে কেউ যদি অ্যাফেক্টেড হয় তাকে আমরা কি করি এরকম ভাবে পুরো ফুল কাভার ডার্ক কালার করে দিচ্ছি। তাহলে এই ধরনের যে বিভিন্ন চিত্রা বা বিভিন্ন যে সিম্বলের মাধ্যমে আমরা জেনেটিক্যাল অ্যানালাইসিসের যে চার্ট বানাচ্ছি তাকে কি বলা হয় পেডিগ্রি অ্যানালাইসিস। অপশন কি হবে বি। নেক্সট এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে কি এক একটা যে পেডিগ্রি অ্যানালাইসিসের বিভিন্ন স্ট্রাকচার বা বিভিন্ন সিম্বলকে ডিনোট করে। তাহলে এটা হচ্ছে কি নর্মাল, প্রথমে এক নাম্বারটা হচ্ছে কি নর্মাল মেল, 2 নাম্বারটা হচ্ছে কি নর্মাল ফিমেল। আর এইরকম যখন এরকম আমরা যে ত্রিভুজ না কি বলবো যে চৌকোটা এরকম লম্বা লম্বা এইরকম যদি আমরা করি তাহলে এই যে একটা স্ট্রাকচার বরফির মতো যে স্ট্রাকচারটা পাচ্ছি
সেটা কাকে ডিনোট করে? আনডিফারেন্সিয়েটেড সেক্স। সেখানে হচ্ছে কি সে পুরুষ না মহিলা সেটা নির্ধারণ করা যায় না, এই ধরনের যে আনডিফারেন্সিয়েটেড সেক্স কে ডিনোট করে কি এই চিহ্নটার মাধ্যমে। আর এই যে ফুললি কাভার্ড আছে এটা হচ্ছে কি অ্যাফেক্টেড মেল বা আক্রান্ত পুরুষকে ডিনোট করবে, আক্রান্ত পুরুষ। আর এরকম যে যদি হাফ থাকে, এরকম হাফ ফিল থাকে, তাহলে এটা সবসময় হচ্ছে কি অটোজোমাল যে কোনো কন্ডিশনকে, যদি বাহক হয় অটোজোমাল বাহক, অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে কি থাকবে যে বাহক কন্ডিশন তৈরি হবে। তাহলে এই ধরনের যে বাহক মহিলাদের ক্ষেত্রে, গোল মানে কি মহিলা, আর এইরকম যদি আমরা হাফ দিয়ে কাভার করি তাহলে সে হচ্ছে কি বাহক মহিলা। আর অটোজোমাল রিসেসিভ বা অটোজোমাল কন্ডিশনের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা এইরকম ডিনোট করি। আর যদি সে যদি কোনো সেক্স ক্রোমোজোমের রিলেটেড বাহক হতো, এক্স ক্রোমোজোমাল রিসেসিভ কন্ডিশনের যদি বাহক হতো, তাকে আমরা মহিলাটাকে কি করতাম, এরকম একটা গোল মাঝখানে একটা ডট এরকম ভাবে যদি প্রকাশ করা হয় তাহলে হচ্ছে ফিমেল কেরিয়ার, কিন্তু সে কি ফিমেল কেরিয়ার বাট এক্স লিঙ্কড। সাধারণত এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে আমরা এরকম ভাবে প্রকাশ করি। আর যদি অটোজোমাল রিসেসিভ হয় তাহলে এরকম হাফ ফিল। এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভের কেরিয়ার। অপশন কি হচ্ছে এটাই কারেক্ট। নেক্সট কি বলছে যে প্রদত্ত পেডিগ্রি চার্টটি এটা কোন প্রকার টেট দ্বারা আক্রান্ত তা নির্ণয় করো। তাহলে এটা সবাই নিজেরা অ্যান্সার করো। অলরেডি যারা এই যে পেডিগ্রি সংক্রান্ত ক্লাসটা করনি, আবার বলে দিচ্ছি, বাস্তুতন্ত্র ইকোসিস্টেমের একটা আমরা ক্লাস নিয়েছি, যে ভিডিও সেকশনে যাবে চ্যানেলের মধ্যে, সেখানে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের ক্লাসের লাস্টের পার্টে চলে যাবে, একদম লাস্টের 15-20 মিনিট এই পেডিগ্রি নিয়ে আলোচনা করা আছে এবং ডিটেলসে খুব ভালোভাবে শর্ট ট্রিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছি, যাতে তোমরা এক্সামে কম টাইমের মধ্যে এই ধরনের পেডিগ্রি অ্যানালাইসিসের সব কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারো। অবশ্যই সেই জায়গাটা দেখে নেবে সবাই, তাহলে কারোর এই জায়গাতে পেডিগ্রির কোনো কোশ্চেনে কিন্তু ভুল হবে না। তাহলে সেখানে আমরা কি বলেছিলাম, যদি দেখি এখানে এই যে পেডিগ্রির মধ্যে দেখছি কি প্রত্যেকটা জেনারেশনে শুধুমাত্র মেল এফেক্ট হচ্ছে, কোনো জেনারেশনের গ্যাপ নেই, স্কিপ অফ জেনারেশন নেই, তার মানে সেটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র যেহেতু পুরুষদেরকে এফেক্ট করছে, কোনো প্রকার মহিলা এবং পুরুষ যদি সমানভাবে এফেক্ট হতো তাহলে সেটা হতো অটোজোমাল সংযোজিত। কিন্তু এখানে শুধুমাত্র যেহেতু পুরুষরা এফেক্ট হচ্ছে প্রত্যেকটা জেনারেশনে, তাকে আমরা কি বলবো, হোলান্ড্রিক জিন সংযোজিত বা হচ্ছে কি হোলান্ড্রিক জিন সংযোজিত, বা একে আমরা বলবো কি ওয়াইলিং জিনের জন্য এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখবো। তাহলে যেখানে কোনো প্রকার জেনারেশনের গ্যাপ নেই, প্যারেন্টসও এফেক্ট আছে, এখানে তার পরবর্তী প্রত্যেকটা প্রজন্মে এফেক্ট আছে, যদি দেখতাম যে মহিলারাও এফেক্ট আছে তখন অ্যান্সারটা চেঞ্জ হতো, কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র পুরুষরা, তাহলে সেটা ওয়াইলিং জিনের জন্য হবে, অপশন এ। নেক্সট কি বলছে যে নিচের কোন তথ্যটি সঠিক নয়। তাহলে নিচের কোন তথ্যটি, সবগুলো আমাদের পড়ে দেখতে হবে। দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, এটা ঠিক আছে। নেক্সট অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 তে ফিনোটাইপিক অনুপাত 1:2:1, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতায় কি দেখি, ফিনোটাইপ ও জিনোটাইপ হোক সবাই কি হচ্ছে 1:2:1 F2 জেনারেশনে গিয়ে, ঠিক আছে। মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কি বলেছে 1:2:1, এটাই ভুল আছে, কারণ কি ফিনোটাইপটা আমরা কি দেখতাম 3:1 হতো এক সংকর জননে, আর জিনোটাইপটা হতো 1:2:1, তাহলে ভুল আছে কোনটা, অপশন সি টাই ভুল আছে। অপশন কি হবে, সি, এখানে 3:1টা হবে কি কারেক্ট। নেক্সট কি বলছে যে পাইসাম স্যাটিভামের ক্ষেত্রে কাণ্ডে ফুলের অবস্থান যদি কাক্ষিক হয় তাহলে সেটা হচ্ছে অ্যালিল এ, এবং অগ্রস্থ যেটা ফুলের অবস্থানের জন্য সেটা হচ্ছে স্মল এ দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে এই প্রকার জনিত্র জনুর ক্রস করা হয়, তাহলে কিসের মধ্যে ক্রস করতে বলেছে, এদের দুজনের মধ্যে ক্রস করতে বলেছে, তখন কত প্রকার যে অগ্রস্থ ফুলের অবস্থান যুক্ত অপত্য পাবো। তাহলে এটা ধরলাম আমরা ডমিনেন্ট এলিল ক্যাপিটাল এটা, আর এই স্মল এটা হচ্ছে কি প্রচ্ছন্ন। তাহলে এক্ষেত্রে আমরা কি কি পাবো, এখানের মধ্যে যদি আমরা কম্বিনেশন করি এটা হবে, এখান থেকে হচ্ছে কি, আর বাকি দুটো হচ্ছে স্মল এ হবে, এদের মধ্যে যখন কম্বিনেশন করা হচ্ছে, তাহলে সব সময় কি হচ্ছে আমাদের কি বলতে চাইছে, অগ্রস্থ ফুল অ্যালিলটা হচ্ছে কি রিসেসিভ অ্যালিল, মানে সবসময় এই কন্ডিশনটা দুটোই যখন একসাথে হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে আছে তাদের ফুলের অবস্থানটা অগ্রস্থ হবে। তাহলে এই যে দুটো 100%-এর মধ্যে কত পার্সেন্টেজ হবে, 50% এর ক্ষেত্রে কি হবে অগ্রস্থ ফুলের অবস্থান, আর বাকি 50%-এর ক্ষেত্রে হবে কি কাক্ষিক অবস্থান, কারণ কি এই অ্যালিলটা ডমিনেন্ট যদি হয় তাহলে এটার ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কি হবে ফুলের অবস্থান কাক্ষিক হবে। এই দুটো মিলে 50% আর এই দুটো মিলে হচ্ছে 50%, অপশন কি হচ্ছে বি। নেক্সট কি বলছে যে প্রদত্ত কোন ক্রসটির F2 জনুর ফিনোটাইপিক অনুপাত 1:2:1 হবে না। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং
বোঝার জায়গা আছে এখানে। তাহলে এখানে যদি আমরা ক্রস গুলো করি তাহলে কি দেখবো, এই যে এবি এটা হচ্ছে কি আমরা ধরতে পারি সহপ্রকটতার কন্ডিশন। তাহলে সহপ্রকটতার কন্ডিশন দুটো যদি এরকম F2 জেনারেশনে আমরা নিজেদের মধ্যে যদি ক্রস করানো হয় এই দুটোর মধ্যে, তখন কি কি পাবো, এ এ এবি এবি আর হচ্ছে কি এ। তাহলে এদের মধ্যে এটা ধরলাম যদি এ ব্লাড গ্রুপ হয়, এটা যদি এ বি ব্লাড গ্রুপ হয়, এটা যদি এ বি ব্লাড গ্রুপ, এটা এ ব্লাড গ্রুপ, তাহলে তাদের মধ্যে ফিনোটাইপিক অনুপাত কি হলো, F2 জেনারেশনে গিয়ে 1:2:1। এটা ঠিক আছে, তার মানে এটা হবে। নেক্সট এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি নিজেদের মধ্যে ক্রস করানো হয় তাহলে কি পাবো আমরা, এই রকম কন্ডিশন হবে, এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল এ স্মল বি আর একটা হচ্ছে কি স্মল বি স্মল। তাহলে এক্ষেত্রেও কি হবে, যে দুটো আমরা কি পাচ্ছি, ফিনোটাইপ আলাদা আলাদা পাচ্ছি। এই দুটোর জন্য হচ্ছে 1:2:1, এটা একটা আর এই দুটো। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, এই সমস্ত কন্ডিশনেও কি পাচ্ছি আমরা, যে এটার ক্ষেত্রে যদি আমরা ডিনোট করি তাহলে এটা পার্টিকুলার একটা ফিনোটাইপ প্রকাশ করবে, আর এই দুটো হচ্ছে কি একটা মিক্সড ক্যারেক্টার। এটা যদি আমরা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ধরি তাহলে কি হচ্ছে, এই যে অ্যালিলটা একটা আছে এটা যদি আমরা ধরলাম যে রেড ফুলের জন্য প্রকাশ করছে, এটা হচ্ছে হোয়াইট ফুল, আর মাঝের গুলো হচ্ছে পিঙ্ক ফুল, তাহলে সমস্ত অসম্পূর্ণ প্রকটতা সহ প্রকটতা তাদের ক্ষেত্রেও এই কন্ডিশন পাচ্ছি। কিন্তু সি এইটা যদি আমরা ক্রস করি দেখবো কি এটার ক্ষেত্রে কিন্তু পাবো না। এটার মধ্যে যদি ক্রস করা হয় তাহলে কি হবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল এ স্মল বি স্মল এ স্মল বি। তো তাহলে এখানে আলাদা আলাদা চারটে পুরোপুরি ফিনোটাইপ পাচ্ছি। তাহলে এর রেশিও কত হয়ে যাচ্ছে, 1:1:1:1:1। তাহলে অপশন কি হচ্ছে আমাদের সিটাই কারেক্ট হবে। তাহলে এইভাবে কিন্তু এই কোশ্চেন গুলো করতে হবে, যে দুটোর মধ্যে যখন F2 জনু বলছে মানে কি নিজেদের মধ্যে দুজনের মধ্যে যখন ক্রস করা হবে তখন দেখতে হবে যে পার্টিকুলার একটা আমরা যে জিনোটাইপ পাচ্ছি কবার। এক্ষেত্রে হবে কি, যে সম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ প্রকটতা বলতে পারি, বা যদি আমাদের সহপ্রকটতা হয়, দুটোর কন্ডিশনে রেশিওটা কিন্তু এরকমই আসবে, ফিনোটাইপিক রেশিও বলা হোক বা জেনোটাইপিক রেশিও। কিন্তু এই যে ক্রসটা করলাম এখানে আমরা পাচ্ছি। আরেকটা যে ক্রস আছে সেখানটা আমরা একবার শিওর হয়ে নি, দেখে নি। তাহলে এটার মধ্যেও কি পাবো, এই কন্ডিশনটাই পাবো 1:2:1। তাহলে আলাদা আলাদা জিনোটাইপও পাচ্ছি আলাদা আলাদা। এই দুটো পার্টিকুলার জিনোটাইপের জন্য জিনোটাইপ ফিনোটাইপিক রেশিও গুলো দুটোর ক্ষেত্রে কি দেখছি 1:2:1 হচ্ছে, কিন্তু শুধুমাত্র চেঞ্জ কার ক্ষেত্রে, অপশন সিটা হচ্ছে না। নেক্সট কি বলছে, যে এখানের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে F1 জনুতে কত প্রকার গ্যামেট পাবো। এটা খুব ভালো একটা কোশ্চেন। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আগে আমরা কি করব, যখনই প্রথমে F1 জনুতে যেটা পাবো তাদের মধ্যে থেকে কটা গ্যামেট বলা হয়েছে, তাহলে খুব ভালোভাবে দেখতে হবে। আগে F1 জনুতে আমরা কি পাবো, স্মল এ স্মল বি স্মল সি স্মল। তাহলে এদের থেকে একটা গ্যামেট পাচ্ছি এবিসি, এদের থেকে একটা পাচ্ছি স্মল এ স্মল। এদের মধ্যে যখন F1 জনুতে ক্রস করলাম সমস্ত জীবগুলোই কি হবে, এইরকম কন্ডিশন স্মল সি। তাহলে এদের থেকে কটা গ্যামেট পাবো, আমরা যদি এরকম ভাবে বড় ভাবে করতে থাকি তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এরকম ভাবে আমাদেরকে বার করতে হবে। কি, ক্যাপিটাল এ একবার দিলাম, একবার ক্যাপিটাল বি দিলাম, একবার ক্যাপিটাল সি দিলাম, দিয়ে একবার হচ্ছে কি এর সাথে দিলাম স্মল বি ক্যাপিটাল সি। প্রত্যেকটা থেকে আলাদা আলাদা কি হবে, তিনটে তিনটে করে আমরা এরকম ভাবে পাবো। এটা দিলাম স্মল বি, এটা হলো কি ক্যাপিটাল বি দিলাম স্মল বি, এবার ক্যাপিটাল বি দিলাম আবার স্মল সি দিলাম। এরকম ভাবে পরপর করে গেলে অনেকগুলো আমাদের অসুবিধা হবে, অনেকটা টাইম লাগবে। প্রত্যেকটার সাথে কম্বাইন করে আলাদা আলাদা করে করতে হবে। কিন্তু শর্টে আমরা ট্রিক্স মনে রাখবো, কি আগের ক্লাসেও হয়তো বলেছি, আরেকবার বলে দিচ্ছি, যে যতগুলো ডিফারেন্ট থাকবে, যতগুলো হেটেরোজাইগাস অ্যালিল থাকবে তত হচ্ছে কি 2n। এই এনটা মানে হচ্ছে কি নাম্বার অফ হেটেরোজাইগাস অ্যালিল, নাম্বার অফ হেটেরোজাইগাস অ্যালিল। তাহলে এখানে কি দেখছি, এই একটা সেট হেটেরোজাইগাস, এই একটা সেট, এই একটা সেট, তাহলে 2 টু দি পাওয়ার 3 8 হবে। তাহলে সবাই একবার এটাকে ওরকম ভাবে বড় ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা গ্যামেট কি হবে এগুলো একবার করে নেবে। তাহলে অ্যান্সার যদি এই ধরনের কটা গ্যামেট পাবো যদি বলতে হয় তাহলে শর্টে এরকম ভাবে করবো, যে কটা আমাদের যে ডিফারেন্ট অ্যালিল হেটেরোজাইগাস কন্ডিশনে কটা সেট আছে, তিনটে সেট হেটেরোজাইগাস আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 এরকম ভাবে চারটে দিয়ে দিক, পাঁচটা দিয়ে দিক, ইজিলি আমরা করতে পারবো। আর যদি গ্যামেট বার করতে বলে তখন ওরকম ভাবে আলাদা আলাদা করে করতে হবে। একটা একে ফিক্স রাখবো, এটাকে ফিক্স রাখবো, দিয়ে বিটাকে চেঞ্জ করবো, সিটাকে চেঞ্জ করবো, দিয়ে আবার বিটাকে ফিক্স রাখবো। এইরকম ভাবে করলে সুবিধা, যে এটাকে ফিক্স রাখলাম, দিয়ে ওখান থেকে হচ্ছে একটা ক্যাপিটাল বি একটা স্মল, আবার চেঞ্জটা কোথায়, স্মল সি, এবার এখান থেকে হচ্ছে কি ক্যাপিটাল বি স্মল সি, এরকম ভাবে আবার হচ্ছে কি এটাকে চেঞ্জ করলাম, ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল সি স্মল।
তাহলে এই যে একটা দুটো তিনটে চারটা, এখান থেকে চারটা, এই চারটে অ্যালিল, চারটে চারটা আটটা এখান থেকে বেরোবে এরকম ভাবে অ্যালিল। নেক্সট কি বলছে, এদের এই ক্রসটিকে F1 জনুতে প্রাপ্ত অপত্যদের জিনোটাইপিক অনুপাত কি হবে? তাহলে এদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে F1 জনুতে আমরা কি পাবো? দেখা যাক, প্রথমে অ্যালিল গুলো আগে আমরা কি পাবো। এখান থেকে একটা অ্যালিল হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, একটা হবে কি স্মল এ ক্যাপিটাল বি। এখান থেকে শুধুমাত্রই পাবো কি স্মল এ ক্যাপিটাল বি, আর কোনো প্রকার অ্যালিল হবে না। তাহলে এদের মধ্যে যখন আমরা পাবো তাহলে কি কি হবে, একবার এটার সাথে এটা ক্রস করবে আর একবার এটার সাথে এটা ক্রস করবে, দুটোই অ্যালিল পাবো আমরা। তাহলে কি কি হবে, এ স্মল এ ক্যাপিটাল বি, আর একটা হচ্ছে কি দুটোই স্মল এ দুটোই ক্যাপিটাল। তাহলে 1:1 রেশিওতে পাবো। অপশন কোনটা হবে, এটা 1 একটা পাচ্ছি, এটাও একটা পাচ্ছি, দুটোই মাত্র আমাদের যে অপত্য কম্বিনেশন তৈরি হতে পারে, তাহলে 1:1 এটা হবে অপশন কি হচ্ছে এ। নেক্সট কি বলছে যে একটি মটর গাছের মধ্যে যদি একটি বিশুদ্ধ বেটে মানে কি, এটা গাছের শঙ্করায়নে যদি মটর গাছের একটি বিশুদ্ধ, আচ্ছা তাহলে একটি অপত্য জনুতে এত লম্বা এবং এত বেটে মটর গাছ জন্মগ্রহণ করে, তাহলে লম্বা গাছটির জিনোটাইপ কি ছিল? একটি বিশুদ্ধ বেটে একটি মটর গাছের সঙ্গে একটি লম্বা, আচ্ছা টেস্ট ক্রস করানো হচ্ছে মানে কি লম্বা মটর গাছ বলে দিয়েছে, F1 জনুতে যেটা প্রাপ্ত সেটা লম্বা বলে দিয়েছে, তাহলে হতে পারে এটা বা হতে পারে এটা। তাদের মধ্যে হচ্ছে কি গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে, এদের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে কি বলছে, হাফ আমরা পাবো লম্বা, হাফ পাবো বেটে। তাহলে কোনটা ছিল, এই যে জনিত্রী জনুটা এই কন্ডিশন জেনোটাইপ ছিল না এটা ছিল, সেটা জানতে চাইছে। তাহলে তাদের ক্ষেত্রে আমরা যদি ক্রস করি, প্রথমে আমরা যদি এটা দিয়ে ক্রস করি দেখবো অ্যান্সারটা হয়তো মিলে যাবে। দেখি ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এখান থেকে কি কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, আর দুটোই হচ্ছে কি, তাহলে এই যে 50% কি হচ্ছে আমাদের লম্বা সংকর লম্বা, কিন্তু ফেনোটাইপিক্যালি সেগুলো কি হবে লম্বা প্রকৃতির, আর এইগুলো হবে কি 50% বেটে প্রকৃতির। আর যদি আমরা এটা ধরে করতাম তাহলে কি হতো, তাহলে সমস্ত গুলোই আমরা পেতাম লম্বা, সমস্ত উদ্ভিদগুলোই কি পেতাম লম্বা, কোনো প্রকার 50% যে বেটে 50% লম্বা পেতাম না। তাহলে জনিত্রী জনুর যে লম্বা গাছটা কি ছিল, তার যে লম্বা তো দুটোই ছিল কিন্তু জিনোটাইপিক্যালি সেটা কি ছিল সংকর প্রকৃতির, ক্যাপিটাল টি স্মল টি, অপশন কি হবে এ। এক্ষেত্রে আমরা কি পাবো, যে 50% পেতে পারবো। নেক্সট কি বলছে যে নিচের দুটি স্তম্ভ মিলিয়ে নির্বাচন করো। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি পুরো যে আমাদের পানেট স্কোয়ার বা চেকার্স বোর্ড এটাকে দেখতে হবে, যে F2 জেনারেশনে আমাদের দ্বিসংকর জননে টোটাল কি ছিল, যে 16টা জেনোটাইপ তৈরি হয়েছিল, 16টা জেনোটাইপ টোটাল যে 9:3:1 করে 4 প্রকার আমাদের ফিনোটাইপ তৈরি হচ্ছিল। এবং তাহলে এখানটা আমরা একবার দেখে নিই ভালো করে, তাহলে বুঝতে পারবো আমাদের কি কি জানতে চেয়েছে। প্রথমে যে মেন্ডেলীয় দ্বিসংকর জননে হোমোজাইগাস প্রকট অপত্যের সংখ্যা কত, উভয় জিনেই হোমোজাইগাস, তাহলে উভয় জিনেই হোমোজাইগাস প্রকট মানে এটাও প্রকট বৈশিষ্ট্য হবে এটাও প্রকট বৈশিষ্ট্য যুক্ত হবে, দুটো অ্যালিলি হোমোজাইগাস আছে আবার বলেছে, মানে সেম সেম থাকতে হবে, হোমোজাইগাসও থাকতে হবে আবার প্রকটও থাকতে হবে। তাহলে এই ধরনের জীবের সংখ্যা কত, টোটাল যে আমাদের এখানে চারটে চারটে করে যে 16টা তৈরি হয়েছে তার মধ্যে আমরা কত পাবো, 1/16, একটাই মাত্র পাচ্ছি। তাহলে এটা কোনটা হবে, প্রথমেরটা যে হোমোজাইগাস প্রকট অপত্যের সংখ্যা 1/16। তারপরে কি জানতে চাইছে আমাদের, যে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য হোমোজাইগাস প্রচ্ছন্ন অপত্যর সংখ্যা কত, যে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য, এখানে কি বলেছিল উভয় জিন, আর যে কোনো একটি বৈশিষ্ট্যতে হোমোজাইগাস অপত্য, খুব ভালোভাবে পড়তে হবে, যে কোনো একটি বৈশিষ্ট্য মানে কি হয় আর এ আছে বা ওয়াই আছে, দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যকে একসাথে আমরা দ্বিসংকর জননে নিচ্ছিলাম, যে একটা পার্টিকুলার বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলেছে, যে হোমোজাইগাস প্রচ্ছন্ন, একটা পার্টিকুলার বৈশিষ্ট্য কিন্তু হোমোজাইগাস প্রচ্ছন্ন, মানে হয় দুটো স্মল আর আছে বা কি আছে, হয় দুটো স্মল ওয়াই আছে, এইরকম কটা আমরা কম্বিনেশন পাবো সেটা দেখতে হবে। তাহলে একটা এখানে পেয়েছি দুটো স্মল ওয়াই আছে, এক হলো এটা, দুটো স্মল ওয়াই বা দুটো স্মল আর যেখানে আছে সেখানে হবে। আর কোথায় আছে, দুটো স্মল ওয়াই এখানেও আছে, এটা হলো একটা, দুটো। আর কোথায় পাবো আমরা, দুটো স্মল আর এখানে আছে, তিনটে। এখানেও কি আছে, দুটো স্মল আর আছে, চারটে, চারটে হলো। আর কোথাও আছে কি, আর দেখে নি, আরো আছে, এখানে দেখছি কি দুটো স্মল ওয়াই আছে মানে 5টা, আর এখানে কি আছে দুটো স্মল আর আছে 6টা, ছটাই হবে, এটা হবে কি 6/16। বাকি এটাতে কি আছে, দুটো বৈশিষ্ট্যতেই আমাদের হোমোজাইগাস প্রচ্ছন্ন আছে, তাহলে এটা কাউন্ট হবে না, শুধুমাত্র বলেছে কি যে একটা পার্টিকুলার বৈশিষ্ট্য মানে এই ধরনের কন্ডিশন কার কার ক্ষেত্রে আছে, তাহলে 6টা হলো। সেকেন্ডেরটা কি হবে 6/16 এটা। নেক্সট কি বলেছে,
যে উৎপন্ন বিশুদ্ধ হোমোজাইগাস অপত্যের সংখ্যা। উৎপন্ন বিশুদ্ধ হোমোজাইগাস মানে দুটো বৈশিষ্ট্যতেই বিশুদ্ধ হোমোজাইগাস আছে, প্রকট না প্রচ্ছন্ন বলে দেয়নি, তাহলে দুটোই হোমোজাইগাস, দুটো বৈশিষ্ট্য হোমোজাইগাস কন্ডিশনে কখন হতে পারে, হয় এই কন্ডিশনটা। হোমোজাইগাস শুধুমাত্র মানে অ্যালিল গুলো প্রত্যেকটাই সেম থাকবে, দুটো যে অ্যালিল সেম থাকবে, বা এটাও হবে প্রকট প্রচ্ছন্ন বলে দেয়নি, মানে কি এই দুটো কন্ডিশনই আমাদের যে হোমোজাইগাস কন্ডিশনকে বোঝায়, বিশুদ্ধ হোমোজাইগাস কন্ডিশন। তাহলে এটা একটা পাচ্ছি, আর একটা কোনটা লাস্টেরটা, দুটো পাচ্ছি, তাহলে 2 16, 16টার মধ্যে কটা পাবো, দুটো। অপশন এটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে। আর লাস্টে আরেকটা কি বলেছে, যে F2 জনুতে উৎপন্ন উভয় লোকাসেই হেটেরোজাইগাস অপত্যর সংখ্যা, উভয় লোকাসেই হেটেরোজাইগাস কন্ডিশন আছে। আচ্ছা, মানে দুটো বৈশিষ্ট্যই হেটেরোজাইগাস, কোন কন্ডিশনটাকে তাহলে বোঝাতে চাইছে, দুটোই হেটেরোজাইগাস মানে এই রকম কন্ডিশন। আর আছে, তার সাথে কি আছে, ওয়াই ওয়াই আছে, এই রকম কন্ডিশন আছে, তার সেটাকে দুটোই হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে একটা কোথায় পাবো, এখানে পারলাম এক, এই কর্নার বরাবর এগুলো সব পাবো, এই কর্নার বরাবর যদি পাই তাহলে সবসময় মনে রাখতে হবে এরকম আমরা কটা পাই, টোটাল 4টে। এই কর্নার বরাবর যতগুলো পাচ্ছি কি, দুটোই হেটেরোজাইগাস, দুটো বৈশিষ্ট্যই, দুটো জিনের যে অ্যালিল গুলোই কি থাকবে, হেটেরোজাইগাস কন্ডিশনে থাকছে। তাহলে অপশন কোনটা হচ্ছে, এটা 4/6, 4/16। অপশন কোনটা হচ্ছে, 1/2, 1/2, B/3, 1/2, B/3, C/4, এটা হবে অপশন কি এ। তাহলে এই কোশ্চেনটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সবসময় মনে রাখতে হবে কি, এই ধরনের একটুখানি এটা মাথার মধ্যে রাখতে হবে, যাতে ইজিলি এরকম ভাবে তো পরীক্ষার মধ্যে আমরা এত ছক কষবো না। তাহলে এই যে দুটো হেটেরোজাইগাস কন্ডিশন কি থাকবে, কর্নার বরাবর থাকবে 4টে, আর শুধুমাত্র হোমোজাইগাস মানে কি, বিশুদ্ধ হোমোজাইগাস কন্ডিশন একদম প্রথমে পাবো, একদম শেষে পাবো দুটো। আর প্রথমটা তো এটা ইজিলি মনে রাখবো যে দুটোই প্রকট বৈশিষ্ট্যযুক্ত সেম অ্যালিল যদি থাকে তাহলে প্রথমে একটাই পাচ্ছি। আর বাকি এই ধরনের যে কন্ডিশন গুলো, এইটা একটুখানি মনে রাখা অসুবিধা, কটা পুরো চেকার্স বোর্ড না করলে এই যে 6/16 এটা মনে রাখা অসুবিধা আছে। নেক্সট কি বলছে, যে টেস্ট ক্রস, এখানটা ক্রস হবে, এটা ক্রস হবে। টেস্ট ক্রসের সাহায্যে কোনো জীবের ফিনোটাইপ নির্ধারণ করা হয়, এটা ভুল আছে। টেস্ট ক্রসের মাধ্যমে আমরা কি দেখি, যে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে যেটা পেয়েছি, এটা পেয়েছি, ধরলাম একটা লম্বা উদ্ভিদ পেয়েছি, তার যে জিনোটাইপটা কি সেটা জানার জন্যই তো আমরা যে বিশুদ্ধ একটা, তার যে জনিত্রী জনুর বিশুদ্ধ জীবের সঙ্গে ক্রস করি টেস্ট ক্রসের জন্য, তার জিনোটাইপ জানার জন্য। ফিনোটাইপ তো আমরা জেনে যাচ্ছি বাইরে থেকে, যে উদ্ভিদটা লম্বা না বেটে সেটা জেনে যাচ্ছি, লম্বা যদি আমরা জানতে পারি, কিন্তু সেটা জিনোটাইপ যে সেটা সংকর লম্বা না বিশুদ্ধ লম্বা, তার যে জিনোটাইপটা নির্ধারণ করার জন্য আমরা টেস্ট ক্রস করি, এটা ভুল আছে। নেক্সট কি বলছে, এক সংকর জননী টেস্ট ক্রসের ক্ষেত্রে F2 জনুতে একটি অজ্ঞাত জীবের জিনোটাইপ থেকে একটি বা দুটি ফিনোটাইপের উৎপত্তি হয়, এটাও ভুল আছে। টেস্ট ক্রস আমরা কি করি, যে F1 জনুতে যে প্রাপ্ত অজ্ঞাত জীবের জিনোটাইপ জানার জন্য করি, কখনোই F2 জনুতে যায় না। F1 জনুতে প্রাপ্ত জীবের পরবর্তী তার যে আগের জনিত্রী জনুর সাথে আমরা বিশুদ্ধ জীবের সাথে, বিশুদ্ধ প্রচ্ছন্ন জীবের সাথে ক্রস করি, তাহলে F2 জনুতে কখনোই হবে না। অপশন কি হচ্ছে, দুটোই ভুল, এ এবং উভয়ই মিথ্যা। অপশন কি হবে, ডি কারেক্ট হবে। তাহলে এটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে টেস্ট ক্রস সংক্রান্ত, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এই ধরনের কনসেপ্ট গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। নেক্সট কি বলছে, যে মেন্ডেলের মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। তাহলে 7টা যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি এখানে ভুল আছে আমাদের জানতে চাইছে। ফলের রং সবুজ হলুদ, এটা ঠিক আছে। ফুলের রং বেগুনি সাদা, ঠিক আছে। বীজের আকার গোলাকার, যেটা আমরা আর দ্বারা ডিনোট করি, আর এটা হচ্ছে স্মল আর দ্বারা কুঞ্চিত, এটাও ঠিক আছে। বীজত্বকের রং, এটা কি হবে, এটা ভুল আছে। এটা আমরা কি করি, ইয়েলোটা হবে আমাদের প্রকট বৈশিষ্ট্য, আর স্মল ওয়াইটটা যেটা আমরা করি সেটা হচ্ছে কি সবুজ। তাহলে এটা এদিকে, এটা এদিকে হতো, এই অপশনটাই ভুল আছে। অ্যান্সার কি হবে, অ্যান্সার আমাদের ডি হবে। বীজত্বকের রং কি হয়, প্রকট বৈশিষ্ট্যটা সবসময় হলুদ হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সবুজ হয়। অপশন কি হচ্ছে, এক্ষেত্রে ডি অপশনটা কারেক্ট হবে। নেক্সট কি বলছে, মানুষের রক্তের কোন গ্রুপে ফিনোটাইপ এবং জিনোটাইপ সেম হবে। তাহলে ফিনোটাইপে গেলে সেম হবে, জিনোটাইপে গেলেও সেম হবে। তাহলে সেটা কাদের ক্ষেত্রে দেখতে পাবো, শুধুমাত্র যে এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে পাবো এক, কারণ এবি ব্লাড গ্রুপের ফিনোটাইপ এবি, আর তার যে জিনোটাইপও কি হয়, আইএ আইবি, কোনো প্রকার আলাদা কিছু থাকে না। আরেকটা পাবো কার ক্ষেত্রে, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আইও আইও এরকম থাকে, বাস এটাকে আমরা স্মল আই দিয়ে ডিনোট করি। তাহলে তাদের ক্ষেত্রে জিনোটাইপটাও যা, ফিনোটাইপটাও সেমই, কোনো প্রকার চেঞ্জ নেই। কিন্তু এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হতে পারে, এ ফিনোটাইপ হতে পারে, কিন্তু জিনোটাইপ ভিন্ন ভিন্ন হতে পারে। জিনোটাইপ কি কি হতে পারে, এরকম আইএ I0 কন্ডিশন হতে পারে, বা আইএ আইএ হতে পারে, ভিন্ন ভিন্ন জিনোটাইপ পেতে পারি। তার বি এর ক্ষেত্রেও কি হতে পারে, এই দুটো কন্ডিশনই আমরা দেখতে পেতে পারি। তাহলে কখনোই এ আর বি এর ক্ষেত্রে যে যেটা ফিনোটাইপ সেটাই জিনোটাইপ এরকম হবে না, আলাদা আলাদা হতে পারে এদের ক্ষেত্রে। তাহলে এ বি এবং ও এদের দুজনের ক্ষেত্রে শুধুমাত্র যে ফিনোটাইপিক্যালি যেটা প্রকাশ পাচ্ছে এবং তাদের জিনোটাইপটাও সেম থাকছে।
নেক্সট কি বলছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কোন অনুপাতটি মেন্ডেলের এক সংকর জননের থেকে পৃথক হয় না? তাহলে অসম্পূর্ণ প্রকটতার আমাদের যে অনুপাতটা কত হয়, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ দুটোই কি হয়ে যায় 1:2:1, ফিনোটাইপ এবং জিনোটাইপ দুটোই হয় 1:2:1। আর মেন্ডেলের যদি বলি মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি হয়, এক সংকর জননের ক্ষেত্রে জিনোটাইপটা 1:2:1 হয়, কিন্তু ফিনোটাইপটা কি হয় 3:1। তাহলে কোনটি পৃথক হয় না? পৃথক হয় না মানে কি, যেটা আমাদের জিনোটাইপ মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপ আর অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপ কি হয়, সেম হবে। তাহলে কার সাথে পৃথক হয় না? জিনোটাইপিক অনুপাতের সাথে পৃথক হয় না, কিন্তু ফিনোটাইপিক অনুপাতের থেকে ভিন্ন হচ্ছে, পৃথক হচ্ছে। ফিনোটাইপিক অনুপাত আর অসম্পূর্ণ প্রকটতার অনুপাত আলাদা। অপশন কি হচ্ছে এ। নেক্সট কি বলছে, রক্তের গ্রুপ সাপেক্ষে সঠিক জিনোটাইপ নির্বাচন করো। তাহলে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে বললাম কি হয়, এটা হতে পারে বা হতে পারে কি IA I0, IA স্মল আই হতে পারে। বি এর ক্ষেত্রে এটা হতে পারে বা হতে পারে কি IB স্মল আই। আর এবি এর ক্ষেত্রে সবসময় কি হবে IA IB। ও এর ক্ষেত্রে হচ্ছে দুটোই স্মল আই। তাহলে এই অপশনটা কোথায় আছে আমাদের দেখি, প্রথমে IA I, IB I, IA IB, তারপর দুটো স্মল আই, অপশন কি হবে সি। তাহলে ব্লাড গ্রুপ সংক্রান্ত অ্যালিলের কোশ্চেন গুলো আশা করছি তোমরা সবাই এখান থেকে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। যে কোনো ব্লাড গ্রুপের কোশ্চেন কিন্তু এইভাবে আমাদেরকে অ্যাটেম্প করতে হবে। নেক্সট কি বলছে, অ্যান্থিরিডিম বা স্ন্যাপড্রাগন যে ফ্লাওয়ার, তার ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, ইনকমপ্লিট ডমিনেন্স পাই, অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স যখন দেখতে পাবো, কি বলছে, লাল ফুলযুক্ত উদ্ভিদের ক্ষেত্রে একটি সাদা ফুলযুক্ত উদ্ভিদের ক্রস করা হলো, F1 জনুতে গোলাপি ফুল পাওয়া গেল, এবং তাদের মধ্যে যখন আবার স্বপরাগযোগ ঘটানো হলো F2 জনুতে সাদা, লাল এবং গোলাপি 3 প্রকার ফুলই পেলাম আমরা, তাহলে কোন বক্তব্যটি ভুল নির্বাচন করো? F1 জনুতে অসম্পূর্ণ প্রকটতার জন্য গোলাপি ফুল উৎপন্ন হয়, ঠিক আছে। কি বলেছে, F2 জনুতে লাল ফুল এবং সাদা ফুলের অনুপাত, এটাই ভুল হবে। লাল ফুল মাঝখানে কি থাকতো, গোলাপিটাও থাকতে হতো, পিঙ্ক কালারটাও থাকতে হতো, তবে রেশিওটা সেম 1:2:1, চারটার মধ্যে একটা দুটো একটা এরকম করে হতো, এটা ঠিক, এটাই কি হবে ভুল আছে। বাকি দেখে নি কি বলেছে, এই পরীক্ষাটিতে পৃথকীভবনের সূত্র প্রয়োগ হয় না, এটা ঠিক আছে। কারণ কি এর ক্ষেত্রে এই অপশনটাও তো আমাদের সঠিক আছে, পৃথকীভবনের সূত্র প্রয়োগ হয় না, পৃথক তো হচ্ছে, অ্যালিল গুলো তো আলাদা হয়ে যায়। এরকম যদি থাকে আমাদের, তাহলে কি হয়, গ্যামেট উৎপাদনের সময় পৃথক তো হয়, পৃথকীভবনের সূত্র তো মেনে চলে, তার মানে এই অপশনটাও হবে, দুটোই এখানে ভুল আছে। এটাতে হয়তো এখানটা মিস চলে গেছে, মাঝখানে পিঙ্ক ফুল থাকার কথা, এটাও কিন্তু ভুল অপশন হবে, এটাও ভুল হবে। কারণ কি এর ক্ষেত্রেও তো গ্যামেট উৎপন্ন হবে, পৃথকীভবনের সূত্র তো মানবে, এরকম গ্যামেট তো আলাদা হচ্ছে, দিয়ে গ্যামেট গুলো যখন F1 জনুতে গিয়ে যুক্ত হচ্ছে, তখন তারা অন্য একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসছে, কিন্তু পৃথকীভবনের সূত্র তারা মানবে। তাহলে এই পৃথকীভবনের সূত্র প্রয়োগ হয় না, এটাও ভুল আছে, বি সি দুটোই হবে। আর এখানে যদি লাল ফুল, গোলাপি ফুল আর সাদা ফুলের অনুপাত বলতো, তাহলে এটা ঠিক হতো, হয়তো এটা প্রিন্টিং মিস্টেকের জন্য এখানে বাদ চলে গেছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে ইনকমপ্লিট ডমিনেন্সে যে পৃথকীভবনের সূত্র মেনে চলে, কিন্তু হচ্ছে কি প্রকটতার সূত্রকে মানে না, বা ল অফ ডমিনেন্সকে মানে না। ল অফ ডমিনেন্সকে কি বলেছিল, যে একটা যে ডমিনেন্ট অ্যালিল, সে রিসেসিভ অ্যালিলের ওপর প্রভাব বিস্তার করবে, ডমিনেন্ট অ্যালিলটা কি করবে, রিসেসিভ অ্যালিলের ক্যারেক্টারিস্টিক প্রকাশ পেতে দেবে না। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, যে দুটো ক্যারেক্টারিস্টিক্স মিশে যাচ্ছে, দিয়ে একটা মিডিল ক্যারেক্টারিস্টিক্স আসছে, তাহলে প্রকটতার সূত্রকে মানবে না, কিন্তু পৃথকীভবনের সূত্রকে মানবে। তাহলে এই দুটো অপশনই আমাদের এখানে হচ্ছে। নেক্সট কি বলছে, পলিজেনিক উত্তরাধিকার সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়? পলিজেনিক উত্তরাধিকার মানে কি, যে মাল্টিপল জিন একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর প্রকাশের জন্য দায়ী, তাহলে এগুলো কি হবে, প্রকট জিনগুলির ক্রমবর্ধিত প্রভাব দেখা যায়, এটা ঠিক আছে। বৈশিষ্ট্যের প্রকাশে ধারাবাহিকভাবে বিভেদ দেখা যায়, বৈশিষ্ট্যের প্রকাশে ধারাবাহিকভাবে বিভেদ দেখা যায়। আচ্ছা, আর বাকিগুলো দেখে নি কি বলেছে, ফিনোটাইপ প্রকাশে পরিবেশের প্রভাব দেখা যায়, এবং F1 জনিত উৎপন্ন জীব জনিত্রী জীবের মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তাহলে মাল্টিপল যদি আমাদের পলিজেনিক উত্তরাধিকার হয়, কি একটা মাল্টিপল জিন আমাদেরকে কাজ করছে একটাই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, তাহলে সেটা যদি বংশ পরম্পরায় যায়, তাহলে সবসময় কি হবে, মাল্টিপল জিন হচ্ছে, মানে অবশ্যই সেখানে কি থাকবে, রিকম্বিনেশন হবে, এবং মধ্যবর্তী বৈশিষ্ট্য জনিত্রী জীবের থেকে F1 জনুতে যে প্রাপ্তগুলো, সেটা হবে কি আমাদের, এই অপশনটাই মনে হচ্ছে ভুল হবে, জনিত্রী জীবের মধ্যবর্তী বৈশিষ্ট্য তো আমরা অসম্পূর্ণ প্রকটতায় পাই। মধ্যবর্তী বৈশিষ্ট্য মানে কি, দুটোর একটা মিক্সড ক্যারেক্টারিস্টিক,
এটাই হবে। বাকি সমস্তগুলোই কিন্তু আমরা মাল্টিপল জিনের ক্ষেত্রে পাবো। মাল্টিপল জিন থাকবে তখন রিকম্বিনেশন হবে, বিভেদ দেখা যাবে ধারাবাহিক প্রত্যেকটা জেনারেশনে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে। ফিনোটাইপের প্রকাশে পরিবেশের এফেক্ট থাকবে, পরিবেশের এফেক্টের ফলে কি হবে, বেশি পরিমাণে আমাদের জেনেটিক্যাল রিকম্বিনেশন হবে বা জিনের মিউটেশন আসবে। তাহলে এই তিনটেই ঠিক হবে। এটাই হবে না যে মধ্যবর্তী বৈশিষ্ট্য সবসময় আমরা কি জানি অসম্পূর্ণ প্রকটতায় পাবো। নেক্সট কোশ্চেনে যায়, এক ব্যক্তি একটি দুর্ঘটনার সম্মুখীন যদি হয় তার কোনো রক্তশ্রেণী জানা নেই। এই কোশ্চেনটা খুব কমন, বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন আসে যে তাকে যদি দ্রুত দিতে হয় ব্লাড তাহলে সবসময় কোন ব্লাড গ্রুপ দেওয়া যাবে। আমাদের যে ইউনিভার্সাল ডোনারের রক্তকে আমরা সবসময় যে কোনো এমার্জেন্সি কন্ডিশনে ইউনিভার্সাল ডোনার মানে ও ব্লাড গ্রুপের রক্তকে দিতে পারি। কিন্তু পার্টিকুলারলি যদি বলা হয় ও ব্লাড গ্রুপের মধ্যে যাদের মধ্যে কোনো প্রকার আরএইচ অ্যান্টিজেন নেই, এই আরএইচ অ্যান্টিজেনটাও তো বডিতে গিয়ে কোনো প্রকার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন তৈরি করতে পারে। তাহলে ও যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, ও নেগেটিভে কি নেই কোনো প্রকার আরএইচ যে ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন গুলো প্রেজেন্ট নেই। অলরেডি ও ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যান্টিজেন নেই, শুধুমাত্র অ্যান্টিবডি আছে, তার সাথে আরএইচ ফ্যাক্টরের যে আরএইচ অ্যান্টিজেন সেটাও প্রেজেন্ট নেই। তাহলে ও আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের রক্তকে আমরা সবসময় যে কোনো প্রকার ব্লাড টেস্ট না করে এমার্জেন্সি কন্ডিশনে যে কোনো কাউকে আমরা ইউনিভার্সাল ডোনার সবসময় মনে রাখতে হবে কি ও মাইনাস ব্লাড গ্রুপের রক্ত আমরা দিতে পারবো। নেক্সট কি বলছে যে পিতা মাতার যদি এ এবং বি জিনোটাইপ কি হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা পেডিগ্রি অ্যানালাইসিসের কোশ্চেন। তাহলে পেডিগ্রি অ্যানালাইসিসে ব্লাড গ্রুপ বলে দিয়েছে এ এবং এই ব্যক্তিটা হচ্ছে কি বি ব্লাড গ্রুপ আছে, এই ব্যক্তিটার এ ব্লাড গ্রুপ আছে। তাহলে তাদের সন্তানদের মধ্যে আমরা কি দেখছি এ ব্লাড গ্রুপও আছে, এ বি ব্লাড গ্রুপও আছে, বি আছে, এ আর বি আছে। কোনো প্রকার কি নেই ও ব্লাড গ্রুপের রক্ত নেই। কিন্তু হচ্ছে কি তাহলে এদের মধ্যে হতে পারে কি বিটা আমাদের কি কি পসিবিলিটি হতে পারে, একটা আইবি হতে পারে, বা হতে পারে কি I0, আর মা যে এ হতে পারে কি 1 নম্বর, আর 2 নম্বর হতে পারে কি কি IA বা IA, এই দুটো হতে পারে। তাহলে এখানে শুধু দেখছি কি আমরা যদি এদের মধ্যে ক্রস করানো হয় তাহলে সব সময় যে তাদের সন্তানদের ব্লাড গ্রুপ কি কি হবে, এদের মধ্যে যদি ক্রস করানো হয় একটা এর থেকে পাবে IA, একটা এখান থেকে পাবে IB। তাহলে তাদের সব সন্তানদের যদি এই পসিবল কন্ডিশনটা হতো তাহলে কি পাতাম, এখান থেকে যে সমস্ত জেনারেশন তারপরের জেনারেশন সমস্ত সন্তানদের ব্লাড গ্রুপ কি হয়ে যেত AB। এখান থেকে একটা অ্যালিল পাবে, এখান থেকে একটা অ্যালিল পাবে, তাহলে কি হতো তাদের AB ব্লাড গ্রুপ হতো। কিন্তু এখানে দেখছি কি যে আমরা এও পাচ্ছি, এবিও পাচ্ছি, বিও পাচ্ছি, তার মানে কি তাদের যে জিনোটাইপটা এই ধরনের আছে, এই ধরনের জিনোটাইপ থেকে আমরা কি কি পেতে পারবো, IA IB পাবো, মানে এবি ব্লাড গ্রুপের রক্তও পাবো। আবার এটার সাথে যদি এটা করা হয় কি হবে IA I0, মানে এ ব্লাড গ্রুপও পাবো। এটার সাথে এটা যদি করা হয় তাহলে কি হচ্ছে IB I0, বি ব্লাড গ্রুপও পাবো। তাহলে প্রত্যেকটাই দেখছি এ বি তাদের সন্তানের মধ্যে সবগুলোই আছে, তার মানে কি এরা দুজন কি হচ্ছে এই রকম কন্ডিশনে আছে। তাহলে একের জিনোটাইপ কি হবে IBI, আর দুইয়ের জিনোটাইপ কি হচ্ছে IAI। তাহলে অপশন কি হবে ডি। নেক্সট ওখান থেকেই আবার একটা কোশ্চেন দিচ্ছে 3 এবং 4-এর জিনোটাইপ কি হবে। তাহলে 3 এবং 4-এর জিনোটাইপ, 3 কে এ হচ্ছে 3, এ হচ্ছে 4। তাহলে 4 মানে সে কি আসছে, 4 মানে তার যে সন্তান এ ব্লাড গ্রুপ যুক্ত আছে মানে তার জিনোটাইপ হচ্ছে এটা। তাহলে 4-এর জিনোটাইপ আমরা পেয়ে গেছি কি IAI। যে বি ব্লাড গ্রুপ আছে যে 3, সে কি কি হতে পারে, 3 হয় হতে পারে তার বি ব্লাড গ্রুপ মানে IB আছে, বা আছে কি IBI আছে। তাদের সন্তানদের মধ্যে কি দেখছি আমরা ও ব্লাড গ্রুপ যুক্ত রক্ত এসছে, মানে এর থেকে তো একটা আই অলরেডি পাবে, আবার এর মধ্যেও কি থাকতে হবে এই যে বি ব্লাড গ্রুপ যুক্ত যে মহিলা তার ক্ষেত্রেও কি থাকবে একটা রিসেসিভ জিন থাকতে হবে। তাহলে দুটো রিসেসিভ যদি অ্যালিল একসাথে মিলিত হয় তখনই কি পাবো, এখান থেকে তার যে পরবর্তী সন্তান তার মধ্যে দুটো স্মল আই আসতে পারবে। তাহলে এই যে 9 নাম্বার তার হচ্ছে কি দুটো স্মল আই, যেহেতু সে ও ব্লাড গ্রুপ যুক্ত। তাহলে এই যে 3 আর 4-এর এদের কি হচ্ছে এটা আর এটা, তাহলে IB স্মল আই আর IA স্মল আই, এটা হচ্ছে তাদের জিনোটাইপ। এটা হয়ে গেল। নেক্সট আবার বলেছে 9, 10, 11, 12, একই কোশ্চেন থেকে 9, 10, 11, 12 কি। তাহলে 9, 10 মানে 9-এর অলরেডি পেয়ে গেছি আমরা দুটো স্মল আই হলো। এরপর এদের আমরা জেনে গেছি এর যে বাবা মায়ের, এদের মধ্যে জেনে গেছি। তাহলে কি হবে এদের মধ্যে যদি ক্রস করানো হয় কি আছে এদের IBI আর IA স্মল আই, এদের মধ্যে যদি ক্রস করানো হয় কি কি পাবো, এক হচ্ছে IA IB, একটা হচ্ছে IB স্মল আই, IA স্মল আই,
বলছে দুটো স্মল আই, তাহলে এটা হচ্ছে কি 9, এ হচ্ছে 9, আর এরপরে কি বলেছে এ বি ব্লাড গ্রুপ যুক্ত, বি ব্লাড গ্রুপ 10, বি ব্লাড গ্রুপ যুক্ত, মানে 10-এরটা কোনটা হচ্ছে বি ব্লাড গ্রুপ যুক্ত, মানে এটা, এটা হচ্ছে 10-এর, তাহলে এ 9, এ হলো 10, তাহলে 9 আর 10-এ আমরা অলরেডি পেয়ে গেছি কি 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 অ্যান্টিজেন দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এ ও ব্লাড গ্রুপ যুক্ত, মানে এর কাছে কোনো অ্যান্টিজেন নেই, এর কাছে শুধুমাত্র ও ব্লাড গ্রুপে কি কোনো প্রকার অ্যান্টিজেন থাকে? আগের ক্লাসে আমরা ছক করে বলেছিলাম কি ও ব্লাড গ্রুপে সবসময় শুধুমাত্র অ্যান্টিবডি, দুটোই অ্যান্টিবডি থাকবে, তাহলে এর ক্ষেত্রে নীল হবে। আর এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে কি অ্যান্টিজেন থাকবে? বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকবে, তাহলে এটা হবে, এটা হবে অপশন বিটাই হবে, নীল এবং বি অপশন এটাই আছে। বাকিগুলো মিলিয়ে নি, 9, 10, 11, 12, 11 আর 12 কন্ডিশনটা একবার মিলিয়ে নি, তাহলে আমাদের কনফার্ম হয়ে যাবে। 11 কি আছে? 11 মধ্যে আমাদের যে এ ব্লাড গ্রুপ, আর 12 হচ্ছে এ বি ব্লাড গ্রুপ, তাহলে এ ব্লাড গ্রুপে কি আছে অ্যান্টিজেন? এ ব্লাড গ্রুপে আমাদের এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। আর বি ব্লাড এ বি ব্লাড গ্রুপে কি থাকবে? এ এবং বি দুটো প্রকারেরই অ্যান্টিজেন থাকবে, তাহলে অপশন কি হচ্ছে বি। তাহলে আমাদের এখানে জেনোটাইপটা জানার দরকার ছিল না, ব্লাড গ্রুপ থেকে শুধুমাত্র অ্যান্টিজেন জানতে চাইছে, তাহলে ব্লাড গ্রুপটা যদি 9 এর ব্লাড গ্রুপটা আমরা ও জেনে গেছি, যে সেখান থেকে শুধুমাত্র আমরা অ্যান্টিজেন গুলো কোন ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন থাকে সেটা অ্যান্সারে জানতে চাইছি। নেক্সট, তাহলে 9, 10, 11, 12 দেহে কি কি অ্যান্টিবডি দেখা যায় বলেছে। আচ্ছা, সেম কোশ্চেনটাই আবার তুলে দিচ্ছে, তাহলে ও ব্লাড গ্রুপে কি পাবো আমরা? এ এবং বি দুটোই, দুটো প্রকারেরই অ্যান্টিবডি পাবো, তাহলে 9 এর ক্ষেত্রে দু প্রকার অ্যান্টিবডি থাকবে, বি এর ক্ষেত্রে কি থাকবে? অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে, আর হচ্ছে কি এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকবে, আর এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি থাকবে? কোনো প্রকার অ্যান্টিবডি নেই, তাহলে লাস্টে নীল হবে, মানে এই দুটো অপশনের মধ্যে একটা হবে, লাস্টে নীল হচ্ছে, আর প্রথমে এ বি দুটোই থাকবে, আলফা বিটা দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে। আর বি এর ক্ষেত্রে কি থাকবে? বি এর ক্ষেত্রে উল্টোটা, যেটা ব্লাড গ্রুপ সেই অনুযায়ী অ্যান্টিজেন থাকবে, আর তার উল্টো অ্যান্টিবডি থাকবে, অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে, তার মানে আলফা অ্যান্টিবডি, আর এর ক্ষেত্রে কি থাকবে? বিটা অ্যান্টিবডি থাকবে, অপশন কি হবে? এ কারেক্ট হলো। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে দেখে নিই। এই কোশ্চেনগুলো আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে, পরপর আমরা ক্লাসগুলো এরকম ভাবে নিয়ে যাবো। অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, এবং কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে, তোমাদের ফিডব্যাকটা জানলে আমাদের নিজেদের ইমপ্রুভ করতে অনেক সুবিধা হয়, তোমাদের জন্য কি হেল্পফুল কোর্স আনা যায়, কিভাবে আরো বেশি কোশ্চেন করিয়ে তোমাদের এক্সামের জন্য প্রিপারেশনটা আরো ভালো হয়, তার চেষ্টা অবশ্যই করবো আমরা। নেক্সট, তাহলে এই কোশ্চেনটা দেখে নিই, এটার অ্যান্সার সবাই বলো কি হবে? যে একই ক্রোমোজোমের উপস্থিত সকল জিন কি হবে? সকল জিন কি করে? একটা ক্রোমোজোমের মধ্যে যদি দুটো হোমোলোগাস ক্রোমোজোমের একটা হোমোলোগাস ক্রোমোজোমে কি থাকে? একই ক্রোমোজোমে একটাই মাত্র লিঙ্কেজ গ্রুপ গঠন করে। আমরা কি দেখেছিলাম যে 46 ক্রোমোজোম যেহেতু ছিল হিউম্যানের ক্ষেত্রে টোটাল, তার যে হাফ সেট একটা ক্রোমোজোম কি করছিল? একই ক্রোমোজোমের উপস্থিত সমস্তগুলো একটাই মাত্র লিঙ্কেজ গ্রুপ তৈরি করছিল, 23 লিঙ্কেজ গ্রুপ হচ্ছিল, তাহলে একটা ক্রোমোজোমের উপস্থিত সকল জিন কি করবে? একটাই মাত্র লিঙ্কেজ গ্রুপ গঠন করবে। নেক্সট কি বলছে? বলবিয়ানির রিং কোথায় পাওয়া যায়? এই বলবিয়ানের রিং এটা হচ্ছে কি একটা স্পেশাল স্ট্রাকচার, ক্রোমোজোমের মধ্যে কি পাবো আমরা? একটা এরকম ফেপে থাকা বা একটা বেলুনের মতো একটা অংশ পাবো, যেটা কি করছে? রিং স্ট্রাকচার গঠন করছে, তাকে বলা হয় কি? বলবিয়ানি রিং। এটা সাধারণত আমাদের হচ্ছে যে বড় সাইজের যে সমস্ত ক্রোমোজোম গুলো তারা এরকম স্ট্রাকচার গঠন করে। এক্সাম্পল কি হবে? পলিটিন ক্রোমোজোম। এই পলিটিন ক্রোমোজোমের ক্ষেত্রে একটা ক্রোমোজোমের পার্ট কি হয়? এরকম ভাবে ফুলে যায়, একটা বেলুনের মতো অংশ তৈরি করে, আর নিচটাতে কি হবে? একটা জায়গায় যদি ফুলে যায় তাহলে তার নিচে একটা রিং মতো স্ট্রাকচার তৈরি হবে, তাকে বলা হচ্ছে কি? বলবিয়ানি রিং। তাহলে একটা অ্যান্সার সবাই একটুখানি জানাও তো, যে পলিটিন ক্রোমোজোম আমরা কোথায় পাই? পলিটিন ক্রোমোজোমের এক্সাম্পল কি? কোন অ্যানিমেলের ক্ষেত্রে বা কোন অর্গানিজমের ক্ষেত্রে আমরা পলিটিন ক্রোমোজোম পেয়ে থাকি? অ্যান্সার কি হবে? পলিটিন ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? পলিটিন ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? পলিটিন ক্রোমোজোম হচ্ছে কি সাইজে অনেক বড় সাইজের একটা ক্রোমোজোম। এই ধরনের ক্রোমোজোম আমরা সাধারণত কোথায় পাই? যেগুলো হচ্ছে আমাদের ফল মাছি, ড্রসোফিলা মেলানোজেস্টাস, সেই ড্রসোফিলা মাছির স্যালাইভারি গ্ল্যান্ডে বা লালা গ্রন্থিতে এই ধরনের পলিটিন ক্রোমোজোম পাওয়া যায়, স্যালাইভারি গ্ল্যান্ডে। হলো। নেক্সট কোশ্চেন কি বলছে? জিন হলো ডিএনএ এর একটি কার্যকরী অংশ। ঠিক আছে, ডিএনএ এর যে পার্টিকুলার অংশ যেগুলো হচ্ছে কোনো না কোনো আমাদের বৈশিষ্ট্যের প্রকাশে হেল্প করছে, সেগুলো হচ্ছে কি? জিন। এটা ঠিক আছে। জিনের প্রধান কাজ হলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ এবং বংশ পরম্পরায় যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, কিন্তু ডিএনএ এর মধ্যেও কি থাকে? জিন, যেগুলো বংশ পরম্পরায় যায় এবং তাদের যে পার্টিকুলার জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বহন করে নিয়ে যেতে সাহায্য করে।
এবং কি বলছে নির্দিষ্ট পলিপেপটাইড সংশ্লেষ করে। এই পার্টিকুলার জিন কি করছে, একটা জিন একটা কোনো না কোনো নির্দিষ্ট প্রোটিনকে সিনথেসাইজ করার জন্য দায়ী। এই প্রোটিনগুলোই কি করবে, কোনো না কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সাহায্য করবে। তাহলে অপশন কি হচ্ছে আমাদের বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক। বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক। অপশন কি হবে, ডি কারেক্ট হবে। নেক্সট কি বলছে যে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়। মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি হয়, টোটাল যে আমাদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে অটোজোমের সংখ্যা কত হয়, অটোজোমের সংখ্যা টোটাল 44, মানে 22 জোড়া হবে। তাহলে মানব দেহের 23 জোড়া বলেছে এখানে, এটাই ভুল আছে, অপশন এই কারেক্ট হবে। বাকিগুলো দেখে নিই, কেবলমাত্র এক প্রকার ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে, ডিম্বাণুতে কি থাকে, যে 22+X থাকে, এইটাই হচ্ছে কি এক প্রকারই গ্যামেট তৈরি হবে। আর শুক্রাণুর কোনো শুক্রাণুই কি করে মানুষের ক্ষেত্রে, যে আমাদের পুরুষরাই কি হচ্ছে মেন লিঙ্গ নির্ধারণ হিসেবে লিঙ্গ নির্ধারণে হেল্প করে। কারণ কি পুরুষদের ক্ষেত্রে দু ধরনের গ্যামেট তৈরি হতে পারে, হয় 22+X বা 22+Y। এটা গিয়ে যদি এক্স, এই যে গ্যামেটটা গিয়ে স্ত্রী গ্যামেটের ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে সেটা হবে কি ভ্রূণটা কন্যা সন্তান হবে। আর যদি এই গ্যামেটটা গিয়ে মিলিত হয় তাহলে সেটা হবে কি পুত্র সন্তান। তাহলে পুরোপুরি নির্ধারণ, লিঙ্গ নির্ধারণের ভূমিকা কার আছে, পিতার, বা তার যে সেই সন্তানটা কন্যা হবে না পুত্র সন্তান হবে সেটা পুরোপুরি কার উপর নির্ভর করে, পুরুষ গ্যামেটের উপর। নেক্সট কি বলছে, পুং গ্যামেট দু প্রকার সৃষ্টি হয়, তাহলে এটাও ঠিক আছে, অপশন কি হলো, এটাই আমাদের ইনকারেক্ট। নেক্সট কি বলছে যে মৌমাছির ক্ষেত্রে একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলনের ফলে যে অপত্যগুলো তৈরি হয়, মানে যদি নিষেক সম্পন্ন হয় তাহলে যে মৌমাছিগুলো তৈরি হয় কি কি হতে পারে, সেটা যেগুলো ডিপ্লয়েড 2N টাইপের, তাহলে নিষেক সম্পন্ন হচ্ছে এখানে যখনই মিলন হবে, তাহলে সেটা যদি যে আমাদের রানী মৌমাছিও হতে পারে, আবার কি হতে পারে শ্রমিক মৌমাছিও হতে পারে, দুজনই হচ্ছে কি ডিপ্লয়েড প্রকৃতির। কিন্তু যারা হচ্ছে সেই রয়্যাল জেলি পান করে তারা কি হয়ে যাবে, রানী মৌমাছি, আর যারা রয়্যাল জেলি পান করে না তারা কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি। তাহলে কিন্তু এখানে অপশনের মধ্যে যাদের মিলনের ফলে সৃষ্টি হয়, তাহলে অপশনে রানী মৌমাছিও হবে, শ্রমিক মৌমাছি হবে, যারা ডিপ্লয়েড প্রকৃতির। কিন্তু পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কি হবে, অনিষিক্ত ডিম্বাণু যদি উৎপন্ন হয়, অনিষিক্ত ডিম্বাণু থেকে ডিরেক্টলি যেটা হ্যাপ্লয়েড প্রকৃতির তৈরি হবে, তাদেরকে কি বলি আমরা, পুরুষ মৌমাছি, বা তাদেরই একটা নাম হচ্ছে ড্রোন। তাহলে অপশন কি হবে আমাদের এখানে, অপশন বি রানী মৌমাছি। এখানে যদি বলতো শ্রমিক মৌমাছি আর অপশন বি তে ড্রোন থাকতো সেটাও কিন্তু কারেক্ট হতো। নেক্সট কি বলছে, ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান নির্ণয় পদ্ধতিতে কে কি বলা হয়। তাহলে ক্রোমোজোমের ওপর যে একটা পার্টিকুলার ক্রোমোজোমের উপর কোন জায়গাতে কোন জিনটা প্রেজেন্ট আছে, যেটা আমরা হিউম্যান জিনোম প্রজেক্টে দেখেছিলাম, সেটার পদ্ধতিটা কি ছিল, জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিং। জিন ম্যাপিং যেরকম আমরা কি ভারতের ম্যাপ বা একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে দেখি কি কোন জায়গায় কোন জেলা আছে, সমস্ত কিছুগুলো পার্টিকুলার কোন অংশটা কোনো নদী বয়ে যাচ্ছে কিনা, সমস্ত যে স্ট্রাকচারটা কোথায় ডিনোট করা থাকে ম্যাপের মধ্যে, সেম ভাবে এই যে ক্রোমোজোমের কোথায় কি আছে, কোন জিনটা কোন অবস্থানে আছে, কোন লোকাসে আছে, সেই সমস্তগুলোকে নির্ধারণ করার পদ্ধতিটা হচ্ছে কি ক্রোমোজোম ম্যাপিং। এই ক্রোমোজোম ম্যাপিং এর সাহায্যে কি করা হয়েছে, আমাদের যে পুরো ক্রোমোজোমের অ্যানালাইসিস হিউম্যান জিনোম প্রজেক্টে করা হয়েছে, সেটা কার মাধ্যমে, জিন ম্যাপিং এর মাধ্যমে। নেক্সট কি বলছে, মিতা এবং রিতার জিনগত সমস্যার জন্য ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপন্ন হয়। মিতার হিমোগ্লোবিনে যে গ্লোবিন অণু খুব স্বল্প পরিমাণে সৃষ্টি হয়, আর রিতার হিমোগ্লোবিন অণু সঠিকভাবে কাজ করতে অক্ষম। তার মানে দুটো কন্ডিশন, জেনেটিক কন্ডিশন আমাদের বলে দিয়েছে। তাহলে খুব স্বল্প পরিমাণে গ্লোবিন চেন তৈরি হয়, বা গ্লোবিন চেনটা ঠিকঠাক ভাবে যে তাদের সংখ্যাটা কম হয়ে যায়, তার ফলে কি হবে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, আরবিসি ধ্বংস হয়। এই ধরনের কন্ডিশনগুলো আমরা কার ক্ষেত্রে পাই, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। তাহলে মিতার কি থাকবে, মিতার এই যে চারটে অপশনের মধ্যে কি হবে, থ্যালাসেমিয়া। আর থ্যালাসেমিয়া হচ্ছে কি একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তাহলে এর হবে কি অপশন বিটা। আর কি হচ্ছে, রিতার কি হবে, রিতার যেহেতু হিমোগ্লোবিন অণুটা তৈরি হচ্ছে কিন্তু হিমোগ্লোবিন ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, কারণ কি এই যে সিকেল সেল অ্যানিমিয়ার জন্য। সিকেল সেল অ্যানিমিয়াও কি হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। সিকেল সেলের ক্ষেত্রে আরবিসি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, এরকম একটা কাস্তে মতো স্ট্রাকচার হয়ে যায়। তার ফলে কি হচ্ছে, হিমোগ্লোবিনটা যেটা বাইন্ড করে আছে আরবিসির মধ্যে, সেই হিমোগ্লোবিন গুলো ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না, অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি তাদের কমে যাচ্ছে। এই ধরনের যে কন্ডিশনটা, হিমোগ্লোবিন প্রেজেন্ট আছে ঠিকঠাক পরিমাণে আছে, কিন্তু হিমোগ্লোবিন যেহেতু তাদের আরবিসি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই হিমোগ্লোবিন কাজ করতে পারবে না। এই ধরনের কন্ডিশনকে কি বলবো আমরা, সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে অপশন কি হবে, বি। নেক্সট কি বলছে, মানব দেহে থ্যালাসেমিয়া বিষয়ে কোন তথ্যগুলি সঠিক।
আচ্ছা, আলফা থ্যালাসেমিয়া মানে কি দুটো গ্লোবিন চেন থাকে, একটা আলফা চেন একটা বিটা চেন। এই আলফা চেনটাকে যে সংশ্লেষ করতে তার জন্য দুটো জিন থাকে, একটা হচ্ছে কি HbA1 HbA2। এটা ঠিক আছে, দুটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় যে আলফা চেন, আলফা গ্লোবিন চেন। আলফা গ্লোবিন চেনের মধ্যে কি আছে, আলফা প্রোটিন আছে। সেই আলফা প্রোটিন গুলোকে যে সিনথেসাইজ করে কে, এই দুটো জিন HbA1 HbA1 দুটো ঠিক আছে। থ্যালাসেমিয়া হচ্ছে কি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটাও ঠিক আছে। পিতামাতা যদি হেটেরোজাইগাস বাহক হলে এই রোগটি অপত্য জনুতে বাহিত হয়, মানে এরকম অটোজোমাল যদি রিসেসিভ হয় তাহলে পিতামাতা উভয়ই যদি বাহক হয় তাহলে পরবর্তী জেনারেশনে গিয়ে কি পাবো, এইরকম কন্ডিশন পাবো। পরবর্তী জেনারেশনে অবশ্যই একজন এমন থাকবে যে আক্রান্ত হচ্ছে, তাহলে পরবর্তী প্রজন্মতে অবভিয়াসলি সেই যে ডিজিজটা কন্ডিশনটা এফেক্ট করছে, তাহলে পরবর্তী জন্মতেও বাহিত হবে সেই ডিজিজটা, এটাও ঠিক আছে। আর কি বলেছে, আলফা থ্যালাসেমিয়ার জিন 16 নম্বর ক্রোমোজোমে এবং বিটা থ্যালাসেমিয়ার জিন 11 নম্বর ক্রোমোজোমে, এটাও সঠিক। তাহলে অপশন সবগুলোই সঠিক আছে। তাহলে এই যে চারটে অপশন দেখলাম সমস্তই থ্যালাসেমিয়া সংক্রান্ত সঠিক তথ্য। আলফা থ্যালাসেমিয়া মানে আলফা গ্লোবিন চেনের কোনো ত্রুটি আছে, তাহলে সেটা 16 নম্বর ক্রোমোজোমে আছে সেই যে জিনটা। আর 11 নম্বর ক্রোমোজোমে যদি কোনো ত্রুটি হয় তাহলে কি হবে, বিটা গ্লোবিন চেনটা ঠিকঠাক ভাবে তৈরি হবে না। তাহলে অপশন চারটেই সঠিক হবে। নেক্সট কি বলছে, সিকেল সেল অ্যানিমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? এটি একটি অটোজোমাল প্রচ্ছন্ন গঠিত রোগ যা হিমোগ্লোবিনের গঠন ত্রুটিযুক্ত হয় এবং লোহিত রক্তকণিকা লম্বাটে কাস্তে আকৃতির হয়। তাহলে একটা সঠিক আছে, একটু আগেই বললাম এটা সংক্রান্ত। নেক্সট কি বলছে, হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনের গঠন নির্দেশনকারী একটি জিনের নিউক্লিওটাইডে মিউটেশনের ফলে এই রোগটি হয় এবং আরবিসি বেশি পরিমাণে রক্ত পরিবহন করে এবং ম্যালেরিয়া রোগের প্রভাব খুব বেশি পরিমাণে বেড়ে যায়। এটা ভুল আছে, কোনটি সঠিক বলেছে? আচ্ছা, আরবিসি বেশি পরিমাণে রক্ত পরিবহন করে না, আরবিসির যে হিমোগ্লোবিনটা যেহেতু ত্রুটি হচ্ছে তাহলে কি হবে, রক্ত পরিবহন বা রক্তের যে অক্সিজেন পরিবহন ক্ষমতা সেটা কি হবে, কমে যাবে। আর এক্ষেত্রে কি হয় যে সিকেল সেল ট্রেট, যাদের ক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় কি, তাদের যে ম্যালেরিয়া হওয়ার প্রবণতাটা কমে যায়, বেড়ে যায় না। ম্যালেরিয়া সিকেল সেল ট্রেট যাদের আছে তাদের ক্ষেত্রে কি থাকবে, ম্যালেরিয়া হওয়ার প্রবণতা কম হবে। তাহলে এই অপশনটা সিটা হবে না, সিটা হবে না। আর কোনটি হবে, শুধু 1 এবং 2 এই দুটাই সঠিক হবে, অপশন বি। কারণ কি, এইটা স্ট্রাকচারটা লোহিত রক্তকণিকা আরবিসি স্ট্রাকচার এরকম হয়ে যাবে, অপশন এটা ঠিক আছে। আর এই যে ডিজিজটা আমরা বলছি অটোসোমাল রিসেসিভ ডিজিজ, এটা কেন হচ্ছে, জিনের মিউটেশনের জন্য, যে হিমোগ্লোবিন বা গ্লোবিন প্রোটিনের যে গঠনটা জন্য যে পার্টিকুলার অটোসোমাল জিনগুলো দায়ী, সেই জিনের মধ্যে যদি কোনো প্রকার মিউটেশন হয় তাহলে এই ধরনের কন্ডিশন পাবো। তাহলে অপশন কি হলো, 1 এবং 2 উভয়ই সঠিক। নেক্সট কি বলছে, একজন স্বাভাবিক মহিলা তার পিতা বর্ণান্ধ ছিলেন, একজন বর্ণান্ধ ব্যক্তিকে বিবাহ করলেন, তাহলে তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কি? তাহলে তার আগে যে পিতা ছিল সে বর্ণান্ধ ছিল, তাহলে অবভিয়াসলি একটা এক্স ক্রোমোজোম, তার যে সন্তান, তার যে কন্যা সন্তান, এই যে মহিলার কথা বলা হচ্ছে, এই মহিলা কি পাবে, একটা এক্স ক্রোমোজোম বাবার থেকে পাবে। বর্ণান্ধ বাবার থেকে যদি একটা এক্স ক্রোমোজোম পায় তাহলে সে কি ছিল, বর্ণান্ধতার বাহক ছিল। এই মহিলাটা স্বাভাবিক, কোনো রোগ লক্ষণ নেই, কিন্তু সে বাহক, যেহেতু তার পিতা বর্ণান্ধ ছিল তার জন্য তার ক্ষেত্রে একটা রিসেসিভ জিনটা অলরেডি প্রেজেন্ট আছে, হলো। এরপর এই মহিলাটা যদি একটি এই XH এ যদি একটি বর্ণান্ধ ব্যক্তিকে বিবাহ করে তাহলে তাদের কন্যা সন্তানদের মধ্যে কি কন্ডিশন পাবো আমরা, এটা হবে একটা, একটা হচ্ছে কি XHY হবে, আর কি হবে XH স্মল h হবে, আর হচ্ছে কি XHY। শুধুমাত্র কন্যা সন্তানদের মধ্যে জানতে চাইছি, তাহলে কন্যা সন্তানদের একজন হবে কি বাহক, একজন আক্রান্ত হচ্ছে, তাহলে কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কি হবে, হাফ হবে, 50% চান্স থাকবে। তাহলে সবসময় বর্ণান্ধ হওয়ার পার্সেন্টেজ এখানে কত, পার্সেন্টেজে বললে 50%, আর সম্ভাবনা যদি রেশিওতে বলা হয় তাহলে দুটো পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি সবসময় কি হবে, বর্ণান্ধ হবে। নেক্সট কি বলছে, ওয়াই ক্রোমোজোম বাহিত লিঙ্গ সংযোজিত রোগের উদাহরণ হলো। ওয়াই ক্রোমোজোম মানে হচ্ছে কি, যেগুলো হচ্ছে আমাদের হোলান্ড্রিক জিনের জন্য দায়ী, হোলান্ড্রিক জিন দ্বারা নিয়ন্ত্রিত যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো কি হচ্ছে, শুধুমাত্র যে প্রত্যেকটা জেনারেশনে বললাম কি পুরুষদের মধ্যে ট্রান্সফার হবে, তাহলে বাবার থেকে ছেলেতে যাবে, ছেলে থেকে তার পরবর্তী যে আমরা কি বলবো নাতির মধ্যে যাবে, এই ধরনের যে কন্ডিশন এগুলোকে কি বলা হয়, যে হাইপার ট্রিকোসিস। বা অনেকের ক্ষেত্রে কি দেখা যায় যে বংশ পরম্পরায় সবাই ক্ষেত্রে কানে লোম প্রেজেন্ট থাকছে বা টাক পড়া, এই সমস্ত যে পুরুষ বাহিত যে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো ওয়াই ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। তাহলে এই যে হাইপার ট্রিকোসিস বা কানের লোম, কানের লতিতে যে লোম তৈরি হয়, এগুলো হচ্ছে কি এই ওয়াই ক্রোমোজোমের জন্য দায়ী। নেক্সট কি বলছে, যে একজন সুস্থ হোমোজাইগাস মহিলার সঙ্গে যদি একজন হিমোফিলিয়ার আক্রান্ত পুরুষ বিবাহ করে তাহলে তাদের সন্তান কত, উক্ত রোগের সম্ভাবনা কত? তাহলে সুস্থ হোমোজাইগাস মহিলা, সুস্থ মানে কি হোমোজাইগাস কন্ডিশন আছে, মানে সে পুরোপুরি কি আছে এরকম
হোমোজাইগাস কন্ডিশন যদি হেটেরোজাইগাস কন্ডিশন হতো তাহলে তার একটা মহিলাটা কি হতো, বাহক হতো, কিন্তু হোমোজাইগাস কন্ডিশন বলে দিয়েছে মানে কি সে পুরোপুরি স্বাভাবিক। তার সাথে একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের যদি বিবাহ দিই তাহলে কি হবে, কত সন্তান বলেছে, কত শতাংশ, শুধুমাত্র পুত্র বা কন্যা সন্তান আলাদা করে বলে দেয়নি, তার মানে কি হবে এই সমস্তগুলোই হবে XHY XH আর কি হবে XHY। তাহলে কি হচ্ছে, কোন সন্তানদের মধ্যে কি দেখবো আমরা হিমোফিলিয়ায় কেউ আক্রান্ত হচ্ছে না, এ বাহক হচ্ছে, এরা দুজন যারা কন্যা সন্তান তারা বাহক হচ্ছে, কিন্তু পুত্র সন্তানদের কেউ এফেক্ট নেই, আলটিমেটলি কেউ হচ্ছে কি রোগে আক্রান্ত হবে না, তাহলে উক্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে 0%। কেউ এখানে এফেক্টেড হচ্ছে না, দুজন যে কন্যা সন্তানদের মধ্যে সবাই কি হবে, বাহক হবে, কিন্তু পুত্র সন্তানরা স্বাভাবিক, আর যারা বাহক তারা তো অবভিয়াসলি স্বাভাবিক কন্ডিশন হচ্ছে, রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, 0%। নেক্সট কোশ্চেন, যে যদি পিতার কোনো লক্ষণ কেবলমাত্র তার সকল পুত্র সন্তানদের মধ্যে প্রকাশ পায় তাহলে সেটি কোন জিনের প্রভাব, অলরেডি এটা বললাম, শুধুমাত্র যদি পিতা থেকে পুত্রে আসে, সমস্ত যদি পুত্র সন্তানদের মধ্যে কেবল প্রকাশ পায় তাহলে সেটি হচ্ছে কি হোলান্ড্রিক জিনের প্রভাব বা ওয়াই লিঙ্ক জিনগুলোর প্রভাব, ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিনগুলো আছে তাদের প্রভাবে এই সমস্তগুলো দেখতে পাবো। নেক্সট কি বলছে, যে হিমোফিলিয়া বি রোগের অপর নাম কি, হিমোফিলিয়া বি রোগের অপর নাম কি, ক্রিস্টমাস ডিজিজ, তাহলে অপর নাম হচ্ছে কি ক্রিস্টমাস ডিজিজ। আর এটা কোন তঞ্চন ফ্যাক্টর, রক্ততঞ্চনের ফ্যাক্টর হচ্ছে কি ফ্যাক্টর 9, তাহলে অপশন কি হচ্ছে বি, ক্রিস্টমাস ডিজিজ কন্ডিশন হচ্ছে কি হিমোফিলিয়া বি এর একটা আলাদা আরেকটা নাম, আর ফ্যাক্টর হচ্ছে কি ফ্যাক্টর 9, তাহলে অপশন কি হলো বি। নেক্সট কি বলছে, যে মানব দেহের সৃষ্ট বর্ণান্ধতা বিষয়ে কোন তথ্যগুলি ভুল, মূলত লাল এবং সবুজ চিহ্নিত করতে পারে না, ঠিক আছে, এটা লাল নীল সবুজ এগুলোই সাধারণত আমরা বর্ণান্ধতা দেখতে পাই, তাহলে এটাও ঠিক আছে অপশনে। এক্স ক্রোমোজোমে উপস্থিত জিনের পরিব্যক্তির ফলে সৃষ্টি হয়, ঠিক আছে, এক্স ক্রোমোজোমাল রিসেসিভ একটা জিনের জন্য হয়, তাহলে এটাও ঠিক আছে। এই রোগে পুরুষরা মহিলাদের তুলনায় বেশি আক্রান্ত হয়, এটাও ঠিক আছে, কারণ কি একটাই মাত্র যেহেতু এক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে থাকে, তাহলে একটা যদি এফেক্ট হয় সবসময় তাদের ক্ষেত্রে রিস্ক, এক্স ক্রোমোজোমাল যে কোনো ডিজিজের, বিশেষ করে এক্স ক্রোমোজোমাল রিসেসিভ ডিজিজ যেগুলো হচ্ছে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই ধরনের ডিজিজগুলোতে পুরুষরা বেশি আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু মহিলারা কি হবে, বাহক হবে, এখানে বলেছে কি এটি পুরুষ দ্বারা মূলত বাহিত হয়, এটা ভুল আছে, পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে কি হবে আক্রান্ত হবে, মহিলাদের দ্বারা এটা কেরিয়ার হচ্ছে কারা, ফিমেলরা হচ্ছে কেরিয়ার হচ্ছে কারা, ফিমেলরা, তাহলে অপশন কি হচ্ছে ডিটাই আমাদের ভুল আছে। নেক্সট কি বলছে, বর্তমান সমাজে লাল সবুজ বর্ণান্ধতার উপস্থিতি যথেষ্ট পরিমাণে দেখা যায়, একজন বর্ণান্ধ পুরুষ যার পিতামাতা আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিন্তু একজন স্বাভাবিক মহিলার সঙ্গে বিবাহ করেন, আচ্ছা, তার মানে একটা বড়সড় একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি গিয়ে কি বলেছে, যে একজন বর্ণান্ধতার কথা বলে দিয়েছে, যে একজন বর্ণান্ধ পুরুষ যার পিতামাতা আপাত দৃষ্টিতে স্বাভাবিক, এই যে পিতামাতা এরা আপাত দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু এই যে পুরুষটা সে বর্ণান্ধ, সে একজন স্বাভাবিকের সাথে, এনার সাথে যখনই বিবাহ হলো তারপরে তাদের সন্তানদের মধ্যে কি দেখছি, একটা কন্যা সন্তান এফেক্টেড আর একটা পুত্র সন্তান এফেক্টেড, তাহলে এদের জিনোটাইপ গুলি কি হবে, সবার জিনোটাইপ গুলো জানতে চেয়েছে, তাহলে এরা আপাতভাবে স্বাভাবিক আছে মানে কি হতে পারে, এদের ক্ষেত্রে এই রকম কন্ডিশন আছে, যে বাবা বাহক হতে পারবে না, মানে বাবা স্বাভাবিকই আছে অলরেডি, তাহলে এ অটোসোমাল গুলো প্লাস XY নর্মাল কন্ডিশনে আছে, এ হচ্ছে কি দাদু বা ঠাকুরদা, এনার হচ্ছে কি জিনোটাইপটা এটা হবে, এ স্বাভাবিক কখনোই বর্ণান্ধতার বাহক হতে পারবে না, আর যে গ্র্যান্ড মাদার বা ঠাকুমা আছে সে অবশ্যই কি ছিল, বাহক ছিল, তাই তার সন্তানদের মধ্যে সেই জিনটা গেছে, তাহলে এ প্লাস তার কন্ডিশনে কি আছে, এখানে সি দ্বারা প্রকাশ করা আছে এইচ এর জায়গায়, তাহলে যে কোনো কিছু দ্বারা আমরা দেখাতে পারি, তাহলে এর কন্ডিশনটা কি আছে এরকম এক্স আর একটা হচ্ছে কি যেটা আমাদের এফেক্টেড বা রিসেসিভ অ্যালিলটা হচ্ছে কি এক্স স্মল সি দ্বারা ডিনোট করা হয়, এইরকম কন্ডিশন বাহক হিসেবে আছে। এরপরে যে এফেক্ট হয়েছে বাবা, যে বাবা সে হবে কি এফেক্ট হয়েছে মানে কি তার এ প্লাস XCY এরকম কন্ডিশন আছে, আর যে মা তার থেকে যাচ্ছে তাহলে এখান থেকে একটা এক্স ক্রোমোজোম পাবে, আর কন্যা সন্তান আরেকটা কি পাবে, মায়ের থেকে পাবে, তার মানে কি মায়ের মধ্যেও অবভিয়াসলি একটা রিসেসিভ অ্যালিল আছে, তার জন্যই তো এখান থেকে যদি একটা পেতো আর মা যদি স্বাভাবিক হতো তাহলে এ কি হতো, বাহক হয়ে যেত, এফেক্ট হতো না, তাহলে এটা বাবার হলো, আর মায়েরও কি থাকবে, মাও হচ্ছে কি কেরিয়ার স্টেটে থাকবে, মানে XXC এইরকম কন্ডিশন আছে, এর ফলে কি হবে, তার যে পুত্র সন্তান তারা কি হয়ে যাবে, পুত্র সন্তানদের মধ্যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা পেলাম XC, আর তার যে পুত্র সন্তান সে মায়ের থেকে একটা কেরিয়ার স্টেটের যে অ্যালিলটা পেলো আর বাবার থেকে ওয়াইটা পেলো, তাহলে XCY হলো,
আর যে কন্যা সন্তান তার কি হয়ে গেল এ প্লাস এখান থেকে সে পেলো এক্সিটা, এখান থেকেও পেয়েছে এক্সিটা, তার মানে হচ্ছে কি এরকম কন্ডিশন, তার দুটোই হচ্ছে কি রিসেসিভ অ্যালিল প্রেজেন্ট থাকছে। তাহলে কোনটা পাচ্ছি আমরা এখানের মধ্যে অপশনে এক্সি এক্সি এটা আছে, এক্সি ওয়াইসি হবে না, এটা হবে না, তার মানে কোনটা হচ্ছে দেখি এ প্লাস এক্স ওয়াই, এটা ঠিক আছে, এটা ঠাকুরদা এটা ঠাকুমা, মানে এটা হলো ঠাকুমা, এটা হলো বাবা, এটা হলো মা, এটা হচ্ছে কন্যা সন্তান, এটা পুত্র সন্তান, অপশন বিটাই। তাহলে এই কোয়েশ্চেন গুলো খুব ভালোভাবে আবার ক্লাসটা হয়ে যাওয়ার পরে আবার নিজেরা ভালোভাবে মন দিয়ে করবে, তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আর কখনোই আটকাবে না, যে কি কি পসিবিলিটিস হতে পারে সেখান থেকে। এই যদি পরবর্তী যদি পুত্র সন্তান এফেক্ট হয় তাহলে অবশ্যই মাকে কি হতে হবে কেরিয়ার স্টেটে থাকতে হবে। যদি বাবা স্বাভাবিক হয় পরবর্তীতে গিয়ে যদি সন্তানদের মধ্যে আসে তার মানে কেরিয়ার স্টেটে কি আছে এক্স লিঙ্ক রিসেসিভ জিনের যে কেরিয়ার সে হচ্ছে তার মা। নেক্সট কি বলছে যে আবার একটা বর্ণান্ধতা রোগের পেডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে বাহক বা বাহিকারা কারা সেটা জানতে চেয়েছে। তাহলে অবভিয়াসলি বললাম কি যদি পুত্র সন্তানদের মধ্যে পরবর্তী জেনারেশনে গিয়ে এফেক্ট হয় তাহলে বাহক হবে কে তাদের মা, তাহলে মা এফেক্টেড, অবভিয়াসলি 2 হচ্ছে কি বাহক হবে। এ যদি বাহক হয় পরবর্তী গিয়ে 5-এর এফেক্ট হচ্ছে, আবার কি দেখতে পাচ্ছি আমরা আর কে বাহক হতে পারে, এ যদি বাহক হয়, এ যদি এফেক্ট হয় তাহলে তার পরবর্তী জেনারেশনে যদি বাবা এফেক্টেড হয় পরবর্তী জেনারেশনে, এইভাবে মনে রাখবে। এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, মা যদি বাহক হয় পরবর্তী জেনারেশনে গিয়ে নেক্সট জেনারেশনে পুত্র কি হবে আক্রান্ত হবে, শুধুমাত্র এটা এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে হবে, মা যদি বাহক। আর বাবা যদি আক্রান্ত হয় পরবর্তী জেনারেশনে কি হবে কন্যা সন্তান বাহক হয়ে যাবে, এই জিনিসটা মনে রাখবে, কন্যা সন্তান বাহক। তাহলে এখানে বাবা এফেক্ট আছে, পরবর্তী জেনারেশনে যতগুলো মেয়ে হবে সবাই কি হবে বাহক হবে, তাহলে 2 বাহক হচ্ছে 9 বাহক হচ্ছে। আর কে হতে পারে বাহক 2 আর 9 কোন অপশনে আছে দেখছি এটাই হবে, আর 4 বাহক হতেই পারে, 4 থেকে আমাদের পরবর্তী জেনারেশন আর দেখানো নেই, সে স্বাভাবিক আছে সে বাহক হতেই পারে বর্ণান্ধতার বাহক, তাহলে 4 এখানের অপশনের মধ্যে অনুযায়ী এগুলোই হবে, যেহেতু 2 আর 9টা আমরা কনফার্ম করে ফেলেছি, তাহলে 4 বাহক হতেই পারে, 4-এর যে বাহক না স্বাভাবিক সেটা কোথাও দেওয়া নেই, তাহলে এখানে আমরা 4কে বাহক ধরতেই পারি, অপশন কি হবে ডিটাই কারেক্ট হচ্ছে। নেক্সট 126-এর কোয়েশ্চেনটা দেখে নি, কি বলছে যে এক্স সংযোজিত প্রচ্ছন্নধর্মী লক্ষণ বাহিকা মাথা থেকে পুরুষ অপত্যে সঞ্চারিত হয়, এটা ঠিক আছে, এই মাত্র যে কন্ডিশনটা বললাম, মা যদি বাহক হয় তাহলে সন্তান কি হবে পুত্র সন্তান আক্রান্ত হবে, পুরুষ অপত্য সঞ্চারিত হয়, এটা ঠিক আছে। পুরুষ অপত্য পিতার থেকে এক্স ক্রোমোজোম পায় না, এটাও ঠিক আছে, এক্স ক্রোমোজোমটা সবসময় কার থেকে পায় পুরুষ যদি হয়, এ যদি এক্স ওয়াই হয় তাহলে সবসময় ওয়াইটা পাচ্ছে কোথার থেকে এখান থেকে, আর এক্সটা পাচ্ছে মায়ের থেকে, এক্সটা পায় মায়ের থেকে, ওয়াইটা পায় বাবার থেকে, তাহলে এক্স ক্রোমোজোম পুত্র বলেছে পিতার থেকে পায় না, তাহলে দুটোই সঠিক আছে। অপশন কি বলছে দুটোই সঠিক এবং দুটোই সঠিক ব্যাখ্যা দেয়, অপশন কি হচ্ছে এ। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে 127-এর সঠিক বক্তব্য নির্বাচন কর, পিতার অটোজোম বাহিত বৈশিষ্ট্য শুধুমাত্র কন্যাতে সঞ্চারিত হতে পারে, পিতার অটোজোম বাহিত কোনো একটা বৈশিষ্ট্য শুধুমাত্র কন্যাতে হতে পারে, এ যদি এরকম হয় কন্ডিশন, মা যদি স্বাভাবিক থাকে ধরলাম, তাহলে পিতার থেকে অটোজোম বাহিত যে কোনো বৈশিষ্ট্য শুধুমাত্র কন্যাতে না, তাহলে আমরা যে পেডিগ্রিতে অলরেডি বলেছিলাম কি অটোজোম বাহিত যে কোনো কন্ডিশন কন্যা সন্তান এবং পুত্র সন্তানদের মধ্যে সমানভাবে প্রকাশ পেতে পারে, কোনো প্রকার যে শুধুমাত্র কন্যা সন্তানে এফেক্ট হবে এরকম না, তাহলে অপশন এটা ভুল আছে, অটোজোম বাহিত যে কোনো বৈশিষ্ট্য সবসময় সমানভাবে পুত্র সন্তান কন্যা সন্তানকে এফেক্ট করবে। মাতার এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্য পুত্রে প্রকাশিত হয়, এটা ঠিক আছে, এটা আমরা অলরেডি বললাম, মাতার ক্ষেত্রে যদি বাহক হয় পুত্রের ক্ষেত্রে সেটা প্রকাশ পাবে, আর বাবার যদি এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্য পুত্রে প্রকাশিত পায় না, এটাও ঠিক আছে, কারণ পিতার থেকে তো সে এক্স ক্রোমোজোম পায়ই না, তাহলে পিতার এক্স ক্রোমোজোমে যদি কোনো ডিফেক্টেড জিনও থাকে পুত্রের সেটা যাবেই না, আর পিতার এক্স ক্রোমোজোম বাহিত বৈশিষ্ট্য সর্বদা কন্যায় প্রকাশিত হয়, এটাও ঠিক আছে, কারণ কি পিতার থেকে এক্স ক্রোমোজোমটা একটা পাবেই, অবশ্যই কন্যা কি হচ্ছে একটা পিতার থেকে পাচ্ছে একটা মাতার থেকে পাচ্ছে এক্স ক্রোমোজোম, তাহলে পিতার যদি এক্স ক্রোমোজোম বৈশিষ্ট্য কোনো ডিফেক্টিভ জিন থাকে তাহলে সেটা কন্যাতে প্রকাশ পাবে, তাহলে শুধুমাত্র আমাদের কোন হবে 2, 3, 4, অপশন কি হবে বি কারেক্ট। নেক্সট কি বলছে স্বাভাবিক পিতামাতার পুত্র কন্যা উভয়ই যদি রোগাক্রান্ত হয় তাহলে সেটি কি প্রকৃতির, স্বাভাবিক পিতামাতা আছে মানে কি তারা কোনো না কোনো ভাবে বাহক আছে, এবং তারা যদি হয় তাহলে সবসময় আমরা বুঝে যাব কি এই ধরনের যদি কন্ডিশন হয়, তাহলে পেডিগ্রির ক্লাসে আমরা শর্ট ট্রিক্সে কি পড়েছিলাম, যদি
পুত্র এবং কন্যা সমানভাবে আক্রান্ত হয়, রোগাক্রান্ত, তার মানে সেটা সবার আগে বুঝে গেলাম কি অটোজোমাল। তাহলে এই দুটো কোশ্চেন অপশন আগেই বাদ। এরপরে কি বলেছে, পিতা এবং মাতা স্বাভাবিক, মানে কোনো প্রকার প্রথম জেনারেশন যে পিতা মাতাতে কেউ এফেক্ট নেই, কিন্তু পরবর্তী জেনারেশনে গিয়ে দেখছে তার যে পুত্র সন্তান কন্যা সন্তান তারা এফেক্ট হচ্ছে, তাহলে সেটা কি হবে, পুত্র সন্তান কন্যা সন্তান যদি এফেক্ট হয় সেটা সবসময় হচ্ছে কি অটোজোমাল একটা রিসেসিভ কন্ডিশন। যদি স্কিপ অফ জেনারেশন দেখি যে একটা জেনারেশনে নেই আবার পরবর্তী জেনারেশনে গিয়ে এসছে অটোজোমাল, প্লাস যদি স্কিপ অফ জেনারেশন থাকে তার মানে সেটা হচ্ছে কি অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। তাহলে অটোজোমাল রিসেসিভ অপশন কি হবে বি। শর্ট ট্রিক্স এর মাধ্যমে এই কোশ্চেন গুলো আমরা করবো, না হলে অনেক টাইম লেগে যাবে একটা কোশ্চেন করতে, এই প্রত্যেকটাকে যদি আমাদের মিলিয়ে মিলিয়ে দেখতে হয় অনেক টাইম। তাহলে সবসময় মনে রাখতে হবে যদি পুত্র কন্যা সন্তানের যে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সমান সমান থাকে তাহলে সেটা অটোজোমাল ডিজিজ, এবং যদি বাবা মা বা প্যারেন্ট জেনারেশন এফেক্ট নেই কিন্তু পরবর্তী জেনারেশনে গিয়ে এফেক্ট হচ্ছে তাহলে সেটা হবে কি প্রচ্ছন্ন একটা ডিসঅর্ডার। নেক্সট কি বলছে যে লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিনের সাধারণত বেশি প্রকাশ ঘটে কাদের ক্ষেত্রে, তাহলে এটা অনেকবার বলেছি এটা আর বলবো না। বেশি প্রকাশ কাদের ক্ষেত্রে হবে, পুরুষদের ক্ষেত্রে হবে, মেলরা বেশিরভাগ ক্ষেত্রে এফেক্টেড হবে। নেক্সট আরো একটা আমাদের পেডিগ্রি কোশ্চেন দিয়ে দিয়েছে কি যে প্রদত্ত পেডিগ্রি অনুযায়ী বৈশিষ্ট্যটি হলো কি, দেখছি একটা জেনারেশনের মধ্যে যে মেল ফিমেল সবাই এফেক্টেড হচ্ছে, মেল ফিমেল সমানভাবে এফেক্ট হচ্ছে, তার মানে এটা বুঝে গেলাম কি অটোজোমাল, সবার আগে বুঝে গেছি অটোজোমাল। এরপরে কি দেখছি যে তার কোনো স্কিপ অফ জেনারেশন নেই, কোনো স্কিপ নেই, প্রত্যেকটা জেনারেশনে আছে, কিন্তু তাহলে এটার ক্ষেত্রে আমাদের যে শর্ট ট্রিক্স আমরা বলেছিলাম কি যে কোনো জায়গায় গিয়ে আমরা আটকাবো, অটোজোমালটা আমরা এখান থেকে নির্ধারণ করে নিতে পারছি যেহেতু পুত্র সন্তান কন্যা সন্তান সমানভাবে আক্রান্ত হচ্ছে। আর কি হচ্ছে আমাদের যে মায়ের দ্বারা বাহিত ম্যাটার্নাল বা প্যাটার্নাল ইমপ্রিন্টিং হবে না, আগেই বাদ দিয়ে দেবো, কারণ কি যে মায়ের থেকেও আসছে, মায়ের থেকেও ডিজিজটা আসছে, আবার দেখছি কি এখানে যে বাবার থেকেও ডিজিজটা আসছে, ম্যাটার্নাল ইমপ্রিন্টিং হচ্ছে না। কিন্তু এখানে যদি অটোজোমাল প্রচ্ছন্ন হবে না কন্ডিশনটা, অটোজোমাল প্রকট হবে, যদি প্রত্যেকটা জেনারেশনে যেহেতু আছে তাহলে এটা কখনোই একটা রিসেসিভ ট্রেট নয়, তাহলে এটা হবে না। অটোজোমাল যদি হতো তাহলে অটোজোমাল প্রকট বৈশিষ্ট্যযুক্ত হতে হতো, তাহলে এখানের মধ্যে অপশনটাতে ভুল আছে, এই জেনারেশনও পাচ্ছি এই জেনারেশনও পাচ্ছি, তাহলে এখানের মধ্যে আমাদেরকে বুঝতে হবে হয় সেটা ম্যাটার্নাল ইমপ্রিন্টিং আছে বা প্যাটার্নাল ইমপ্রিন্টিং আছে। কারণ কি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন হলে কি দেখতাম আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার হতো, কিন্তু এখানে ক্রিস ক্রস উত্তরাধিকারেরও কোনো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এই দুটোকে আমরা আগেই বাদ দিয়ে দিই। এরপর হচ্ছে কি যে যদি দেখতাম প্যাটার্নাল ইমপ্রিন্টিং হতো মানে কি বাবার এফেক্ট আছে, পরবর্তী জেনারেশনে কি দেখছি কেউ এফেক্টেড হয়নি, মানে প্যাটার্নাল ইমপ্রিন্টিং নয়, কিন্তু মা এফেক্টেড আছে, শুধুমাত্র মা এফেক্টেড থেকে পরবর্তী জেনারেশনের সমস্ত সন্তানরা এফেক্টেড হচ্ছে, তার মানে সেটা কি ম্যাটার্নাল ইমপ্রিন্টিং বা মায়ের দ্বারা একটি বাহিত রোগ। যদি প্যাটার্নাল ইমপ্রিন্টিং হতো কি বাবা আক্রান্ত সবাই আক্রান্ত হচ্ছে তাহলে সেটা প্যাটার্নাল ইমপ্রিন্টিং। এখানে এই যে পেডিগ্রিটাতে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখছি যেখানে মা এফেক্টেড আর মায়ের থেকে বাকি সন্তানরা সবাই এফেক্টেড, তাহলে এটা হবে কি ম্যাটার্নাল ইমপ্রিন্টিং। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অটোজোমাল বা এক্স লিঙ্ক এটার থেকে আমরা ইজিলি করতে পারতাম যদি কি অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য যদি উদাহরণে থাকতো তাহলে হতো কোনো স্কিপ অফ জেনারেশন, কিন্তু এটা সব থেকে ভালো উদাহরণ, আমরা এইটুকু পার্টটা দেখে বুঝে যাচ্ছি কি কেউ এফেক্টেড নেই, শুধুমাত্র মা থেকে পরবর্তী জেনারেশনে এফেক্ট হচ্ছে, সেটা হচ্ছে কি ম্যাটার্নাল ইমপ্রিন্টিং। আর এই যে চিহ্নটার দ্বারা আমরা কি ডিনোট করি স্বাভাবিক মহিলা, অপশন আমাদের কি হচ্ছে সি কারেক্ট হবে। নেক্সট কি বলছে যে প্রদত্ত পেডিগ্রি অ্যানালাইসিসটি লক্ষ্য করো যেখানে হিমোফিলিয়ার বংশগতি দেখানো হয়েছে, তাহলে প্রচ্ছন্ন জিন বলেছে এটা আর স্বাভাবিক প্রকট অ্যালিল এটা, তাহলে তাদের জিনোটাইপ কি এ বলেছি কি এই রকম যখন ডট দিয়ে আমরা প্রকাশ করব তখন বলেছি কি তারা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, হিমোফিলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজের তারা কেরিয়ার, এই চিহ্নটা মানে হচ্ছে কি এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজের কেরিয়ার। তাহলে কেরিয়ার স্টেটে থাকা মানে কি প্রকট এলিলটাও থাকবে প্রচ্ছন্ন অ্যালিলটাও থাকবে, তখন তারা আমরা কিভাবে প্রকাশ করব এই রকম ভাবে যে প্রকটটা ডমিনেন্সি দেখাচ্ছে ওপরে থাকবে, আর তাদের ক্ষেত্রে কেরিয়ার মানে কি প্রচ্ছন্ন অ্যালিলটাও আছে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না, এই চিহ্ন দ্বারা প্রকাশ করবো। তাহলে প্রথমে একটা হবে কি আমাদের এই কন্ডিশনটা হবে এইচ প্লাস বাই এইচ, তাহলে প্রথমটাই দেখছি হচ্ছে, বাকিগুলো মিলিয়ে নি। বাকি দুয়ে হচ্ছে কি এফেক্টেড আছে, এফেক্টেড মানে কি এক্স ক্রোমোজোমে তার কন্ডিশনটা কি আছে এরকম এক্স এইচ ওয়াই আছে, তাহলে এক্স এইচ ওয়াই কে আমরা কিভাবে প্রকাশ করব, ওপরটা এইচ আর নিচেরটা এইরকম চিহ্ন দ্বারা, ওয়াইটাকে সিম্বলাইজ করাচ্ছে এই চিহ্ন দ্বারা, এইখানটা একটুখানি সাতের মতো লাগছে এটা আদতে কি আছে এইরকম চিহ্নটা আছে, তাহলে এইচ বাই 7 এক্স এইচ ওয়াই এই ধরনের কন্ডিশন আছে দুয়ের। হচ্ছে তিনের হচ্ছে কি স্বাভাবিক মহিলা আছে, 3 মানে কি এ স্বাভাবিক মহিলা, তার মানে কি এর ক্ষেত্রে দুটোই এইচ প্লাস আছে,
স্বাভাবিক মহিলা, দুটোই কি আছে এইচ প্লাস, এখানে এই অপশনটাতে এটা এইচ প্লাস। আর 4 নাম্বারেও কি আছে, সেই মহিলাটাও কি আছে, স্বাভাবিক আছে, তার মানে কি এটাও এইচ প্লাস হবে। এইভাবে আমরা ডিনোট করছি, দুটোই যদি সেম অ্যালিল থাকে, প্রকট অ্যালিল থাকে, তার মানে কি স্বাভাবিক, আর এইরকম ডট দিয়ে মাঝখানে প্রকাশ করছি মানে কি কেরিয়ার স্টেটে আছে, তাকে এইরকম ভাবে ডিনোট করা হবে। তাহলে অপশন এটাই হবে। আর ওয়াই ক্রোমোজোমকে ডিনোট করি আমরা নিচে এইরকম চিহ্নটা দ্বারা। তাহলে যেটা বেশি ডমিনেন্ট প্রকাশ পাচ্ছে, হিমোফিলিয়া প্রকাশ পাচ্ছে কার জন্য, এইচ প্রচ্ছন্ন অ্যালিলটার জন্য, তাকে ওপরে লিখবো, ওয়াইটাকে নিচে লিখবো। সেম ভাবে যদি দুটোই স্বাভাবিক হয় মানে কি সে দুটোই প্রকট অ্যালিল আছে, তাহলে এইচ প্লাস ডিভাইড বাই এইচ প্লাস, এরকম ভাবে করা হচ্ছে অপশন এ। নেক্সট কি বলছে যে প্রদত্ত কোন বক্তব্যটি পেডিগ্রি বিশ্লেষণের তাৎপর্য নয়। তাহলে পেডিগ্রি বিশ্লেষণের মাধ্যমে আমরা কি কি করি, জিনগত রোগ নির্ণয়ে সহায়তা করে, ঠিক আছে, কোনো ট্রেটের উৎস কোথায় বোঝা যাচ্ছে, তাহলে তার যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার সেখান থেকে দেখলাম যে নাতি নাতনির মধ্যে আসে, তাহলে আমরা সেই যে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর উৎস কোথায় সেটা বুঝতে পারছি, এবং পরিবারের মধ্যে সেই যে জিনগত বৈশিষ্ট্যগুলোর উত্তরাধিকারকে বোঝায়, সবগুলোই হবে। কিন্তু বলেছে যে ডি এরটা হবে না, কি যে কোনো প্রজন্মের মধ্যে জিনগত রোগের প্রভাবকে দমন করে। তাহলে কোনো একটা জিনগত রোগ পরবর্তী প্রজন্মে এলো, তার প্রভাবটাকে দমন করা কি আমাদের পেডিগ্রি বিশ্লেষণের কাজ, এটাই হবে না। আমাদের যে জিনের এফেক্ট কি হবে বা জিনের প্রভাব কি হবে সেটা কখনোই আমরা পেডিগ্রি বিশ্লেষণের মাধ্যমে করতে পারি না। নেক্সট কি বলছে যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনের বাহক মহিলাকে পেডিগ্রি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা। এখানে ছবিটাতে চিহ্নগুলো দেওয়া নেই, এখানটাতে দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে। প্রিন্টিং মিস্টেক হয়েছে, এরকম ডট না এরকম হচ্ছে হাফ হবে নাকি এরকম হবে, নাকি এরকম হবে। তাহলে এটা কোনটা হবে, বাহক মহিলা বলেছে, তার মানে সবসময় এই দুটো অপশনের মধ্যে হবে, গোলগুলো দ্বারা আমরা ডিনোট করি মহিলাকে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। আর বলেছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন, তাহলে সবসময় হচ্ছে কি এটা হবে। আর এটা হলে কি হতো, অটোজোমাল রিসেসিভ কন্ডিশনকে আমরা এরকম হাফ ফিল দিয়ে করি। তাহলে পুরুষদের ক্ষেত্রেও সেম ভাবে, এটা যদি বলতো পুরুষ এক্স ক্রোমোজোমের কোনো একটা এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিনের বাহক তো হতেই পারে না, তাহলে এই কন্ডিশনটা কখনোই হবে না, যে প্রচ্ছন্ন জিনের কখনোই পুরুষরা বাহক হতে পারবে না। আর অটোজোমাল রিসেসিভের যদি বাহক বলতো তাহলে এরকম কন্ডিশনটা দেখতে পেতাম আমরা, হাফ ব্ল্যাক করা আছে, হাফ ব্ল্যাক কন্ডিশনটা, এটা অটোজোমাল, যদি পুরুষরা অটোজোমাল কোনো ডিজিজের একটা বাহক হতো তাহলে এরকম। নেক্সট কি বলছে যে একটি ব্যক্তি পেডিগ্রি চার্ট প্রস্তুত করেন, তিনি হলেন। তাহলে পেডিগ্রি চার্ট কারা প্রস্তুত করেন, যারা জেনেটিক্যাল অ্যানালাইসিস করছে, জেনেটিক্যাল কাউন্সিলিং করে, বিভিন্ন ধরনের যে এই ধরনের যে বংশ পরম্পরায় আমাদের কি জিনোটাইপ কি ছিল, তাদের যে জেনেটিক স্ট্রাকচার, কোনো প্রকার ডিজিজ ছিল কিনা, এগুলো পেডিগ্রি চার্ট প্রস্তুত করেন কে, জেনেটিক কাউন্সিলার। তারপরে হচ্ছে কি এই ধরনের যে বংশগত রোগগুলোর কাউন্সিলিং প্রোভাইড করে কে, কাউন্সিলার। এটা হলো। নেক্সট কি বলছে 135-এর যে পেডিগ্রি বিশ্লেষণ দ্বারা ক্রোমোজোমীয় অস্বাভাবিকতার বংশানুসরণকে শনাক্ত করা যায় না, এটা ভুল আছে। বংশানুসরণকে তো আমরা শনাক্ত করতে পারি, যে কোনো যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে সেটা বংশ পরম্পরায় কিভাবে ট্রান্সফার হচ্ছে এটাকে আমরা শনাক্ত করতে পারি, এবং ক্রোমোজোমীয় অস্বাভাবিকতাগুলি একক জিন সংগঠিত পরিবহনের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা নির্ধারিত হয়, এটা ঠিক আছে। কারণ কি একটা ক্রোমোজোমে যদি একটা পার্টিকুলার জিনের মধ্যেও যদি চেঞ্জ আসে বা মিউটেশন আসে, তাহলে কি হবে, অবভিয়াসলি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, অস্বাভাবিক কোনো আমরা যে পরিবর্তন দেখতে পাবো, তাহলে এটা ঠিক আছে। তাহলে অপশন এটা ভুল, কিন্তু আটটা সঠিক। অপশন কি হবে, ডিটা হবে। অ্যাসারশনটা ভুল আছে, এটা যদি বলতো করা যায় তাহলে ঠিক হতো, কিন্তু বলেছে এটা ভুল, মানে অপশন ডি হচ্ছে। নেক্সট কি বলছে যে পেডিগ্রি বিশ্লেষণের ক্ষেত্রে যে ব্যক্তির দেহে প্রথম কোনো জিনগত রোগ পাওয়া যাচ্ছে তাকে কি বলে, মানে প্রথম ধরলাম যে মিউটেশনের ফলে প্রথম কোনো একটা লোক যে সে ওই জেনেটিক্যাল ডিজিজটাতে আক্রান্ত হয়েছে, সেই জিনগত রোগটা প্রথম যেখান থেকে পেডিগ্রি, যেখান থেকে আমাদের ডিজিজ যে এফেক্টেড ব্যক্তি শুরু হচ্ছে, তাকে আমরা কি বলি, প্রোপেজিটাস বা প্রোব্যান্ড। যে হচ্ছে প্রথম এফেক্টেড, প্রথম যে প্যারেন্ট জেনারেশন যেখান থেকে আমরা পেডিগ্রি স্টার্ট করছি, সেখানে যে এফেক্টেড ব্যক্তি আছে তাকে বলা হচ্ছে কি, প্রোপোজিটাস বা প্রোব্যান্ড। তাহলে অপশন কি হলো এ। নেক্সট কি বলছে পেডিগ্রি বিশ্লেষণের উদ্দেশ্য কি, কেন আমরা পেডিগ্রি অ্যানালাইসিস করব। তাহলে পেডিগ্রি অ্যানালাইসিসের আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি, যে নির্দিষ্ট বংশ তথ্য সংগ্রহ করতে পারি, যে কোনো একটা বংশ পরম্পরায় কোনো প্রকার জেনেটিক্যাল ডিজিজ প্রেজেন্ট আছে কিনা, কোনো প্রকার কেরিয়ার স্টেটে কেউ আছে কিনা, এগুলো জানতে পারি। আর জেনেটিক্যাল কাউন্সিলিং এর দ্বারা আমরা বংশগত রোগ নির্ণয়, এবং যদি কেউ কোনো প্রকার কেরিয়ার থেকেও থাকে তাকে কি করছি, যে পরবর্তী সন্তানদের মধ্যে কি এফেক্ট হতে পারে, এই সমস্তগুলো নিয়ে কাউন্সিলিং করানো হয় পেডিগ্রি বিশ্লেষণের মাধ্যমে। তাহলে কোনো বিশেষ স্টেট বা বৈশিষ্ট্যের উৎস সম্পর্কে
ধারণা লাভ করতে পারি এবং উৎস থেকে সেটা পরপর জেনারেশনে কিভাবে এফেক্ট করতে পারে সেই সম্পর্কে সমস্ত ধারণা আমরা পাই। তাহলে পেডিগ্রির সমস্ত সবকটি তথ্যই কি সঠিক আছে। নেক্সট কি বলছে, একজন দম্পতির মনোজাইগোটিক যমজ বা যদি আইডেন্টিক্যাল টুইন হয় কন্যা সন্তানকে কোন চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে মনোজাইগোটিক মানে কি, একটাই মাত্র জাইগোট থেকে যখন আইডেন্টিক্যাল টুইন তৈরি হয় সেই আইডেন্টিক্যাল টুইনকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি। আইডেন্টিক্যাল টুইন হলে সবসময় এরকম যে তিন কোণা একটা একটাই মাত্র জাইগোট থেকে দুটো কন্যা সন্তানই হয়েছে, দুজনই বলছে কি আইডেন্টিক্যাল টুইনের দুজনই কন্যা সন্তান, তাহলে এই গোলগুলোর দ্বারা কন্যা সন্তান কি গোল দ্বারা প্রকাশ করা হবে। আর আইডেন্টিক্যাল টুইনের জন্য আমরা এই চিহ্নটা প্রোভাইড করি। আর যদি বলতো নন আইডেন্টিক্যাল বা ফ্যাটার্নাল টুইন, তখন কি হতো, মনোজাইগোটিক নয় যারা, দুটো আলাদা আলাদা জাইগোট থেকে তৈরি হচ্ছে, নন আইডেন্টিক্যাল হলে তাদের ক্ষেত্রে এইরকম মাঝখানটা কানেক্ট থাকতো না, শুধুমাত্র এইরকম দুটো চিহ্ন। আর যদি পুরুষ বলতো, যদি বলতো একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান, তাহলে কি হতো, একটা চৌকো হতো একটা গোল হতো। আর যদি বলতো দুটোই পুত্র সন্তান, তাহলে এই চিহ্নটা হতো। আশা করছি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। দুটোই যেহেতু কন্যা সন্তান আর তার সাথে হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, মানে মাঝখানটা লিঙ্ক থাকবে আর দুটো সাইডে কি থাকবে, গোল থাকছে। তাহলে এই চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা এই ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। এই চ্যাপ্টারের কোনো কোশ্চেন বাদ যায়নি, খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিছু কিছু কনসেপ্ট আছে। তার সাথে বিভিন্ন ধরনের এই যে জেনেটিক্যাল ডিসঅর্ডারের ক্রস গুলো যেগুলো আমরা করছি, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই তিনটাই মেন গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আজকের ক্লাসটা সবাই খুব ভালোভাবে মন দিয়ে করবে। কোশ্চেন গুলোতে কোনো ডাউট থাকলে অবশ্যই পরবর্তীতে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আর তোমাদের টোটাল মার্কস কত হচ্ছে সেটা গিয়ে একটুখানি জানিয়ে দাও কমেন্ট সেকশনে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ সবাইকে। আবার পরবর্তী একটা ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করব। সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, আর এক্সাম খুব তাড়াতাড়ি হবে। আর তোমরা অবহেলা একদমই করো না, খুব ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করো। তোমাদের প্রিপারেশন যত ভালো হবে, এক্সামে গিয়ে কনফিডেন্টলি এক্সাম দিয়ে আসতে পারবে। সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো তাহলে ক্লাসটা শেষ করছি।